সঙ্গে যারা জড়িত তারা যেই হোক, তারা এই রাজ্যের শত্রু, দেশের শত্রু, আমাদের সমাজের শত্রু, সে যেই হোক না কেন তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্য প্রশাসন করবে এবং জিরো টলারেন্স, আমরা চাই জিরো টলারেন্সের মাধ্যমে এই রাজ্যের এই যে আমাদের নেশার কবল, কারণ আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আগামী প্রজন্ম ধ্বংসের পথে চলে যাচ্ছে, তাদেরকে রক্ষা করতে হবে। এবং সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টতার সহিত গত পরশুদিন ওনার বক্তব্য পেশ করেছেন। আমি সাধুবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং প্রশাসনকে সম্পূর্ণ জিরো টলারেন্সে কাজ করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। আর আপনি যেই প্রসঙ্গটা বলেছেন যে এই দিক দিয়ে হয়তো ট্রানজিট রোড ব্যবহার করেন, বাইপাসকে ব্যবহার করেন, নিশ্চয়ই সময় সময় আপনারা দেখছেন, সময় সময় পুলিশ তার ব্যবস্থাও নিচ্ছে এবং যারা দোষী তাদেরকে রেহাই করা হবে না, তাদের ব্যবস্থা কিন্তু বিশালগড় সেন্ট্রাল জেল অপেক্ষা করছে। আমরা চাই এই রাজ্যের সার্বিক উন্নয়ন হোক। আমরা ভারতীয় জনতা পার্টি সরকার, আমরা বারবার মুখ্যমন্ত্রী বলছেন, দেশের প্রধানমন্ত্রী বলছেন, আমার বিধায়করা বলছেন যে আমরা সমাজকে পরিবর্তন করতে চাই। এই যে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি, সমাজের ভারসাম্য রক্ষা, পরিবেশকে রক্ষা করা, তার জন্য ভারতীয় জনতা পার্টি উদ্যোগ নিয়েছে। আমরা তো ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা তো আমাদের জনপ্রতিনিধি আছে, আমরা লেবার লাগিয়ে অমুক লাগিয়ে সমুক লাগিয়ে আমরা গাছ লাগিয়ে শেষ করে দিতে পারি। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা অর্ডার পাস করলো যে সমস্ত জায়গায় গাছ লাগাতে হবে, লেবার দিয়ে সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্ট গাছ লাগাতে পারে। কিন্তু আমরা চাই যে সমাজকে পরিবর্তন করা হোক, সমাজকে জাগ্রত করতে হবে। যারা গাছটা লাগালো, আজকে অনেক মহিলারা মিলে আজকে উদ্যোগ নিয়েছে, এখানে গাছ লাগিয়েছে, তাদেরকে জিজ্ঞেস করেছে, এখানে ফলের গাছও লাগিয়েছে, তো জিজ্ঞেস করলাম এই ফল কে খাবে, তো ওনারা বললেন যে না আমরাও খেয়ে যাব। তো আজকে যখন আমি গর্ববোধ করবো যেমন আমার মায়ের নামে এখানে একটা গাছ লাগিয়েছি, আমিও যখন আমার আগামী প্রজন্মকে নিয়ে আমি যখন এদিকে আসব, তখন আমি বলবো যে না এই গাছটা আমি লাগিয়েছিলাম, এটার দায়বদ্ধতা আমার, এইটার অ্যাকাউন্টেবিলিটি আমার। তো এই যে পরিবেশ এবং আমাদের সমাজকে পরিবর্তনের কথা বলা হচ্ছে এবং যারা যারা তার সঙ্গে জড়িত, নিশ্চয়ই প্রশাসন তার যে ব্যবস্থা আমাদের প্রশাসন সেটা করবে। বলেছে খুব ভালো অনুষ্ঠান করুন, আমি থাকবো। জহরদাকে জিজ্ঞেস করলাম, জহরদা বললো করুন। আমি অ্যাকচুয়ালি দীর্ঘদিনের আমার বন্ধু কর্মী অ্যাডভোকেট পুলক দেবনাথ, ওনাকে বলে দিয়েছি আমরা সনাতনী লোক হিসেবে আমরা এগুলি সনাতন ধর্মটাকে আমরা প্রচার করতে চাইতেছি বিভিন্নভাবে। দত্তকে আসন গ্রহণ করতে থ্যাংক ইউ। অনিল বাবু একজন লোক আছে, ওই লোক, উনি আমার বাড়িতে পত্রিকা দেন। আমি দেখি ভিজে উনি পত্রিকা দিচ্ছেন। তো আমি বললাম দাদা আপনার কি রেইনকোট নেই? না আমার তো রেইনকোট নেই। তো আমি মনে মনে একটা চিন্তা করলাম ওই দিনই, বলে না আমি রেইনকোট দেবো। ওনাকে বলেছিল আমি রেইনকোট দেবো আপনাকে। তো তারপর চিন্তা করলাম যে দেবোই যখন 8-10 জনকে দেবো একসঙ্গে, তো 10 জনকে দেবো এরকম একটা দীপাঞ্জন বণিক, ওনাকে আসন গ্রহণ করার জন্য আমাদের এই এলাকার 7 নম্বর ওয়ার্ডের একটা বুথে আছে। তো আমরা ম্যাডামকে বলবো আসন গ্রহণ করার জন্য। সবাইকে তো জায়গা আজকে যারা এখানে উত্তরীয় দিয়ে অতিথিদের প্রথমে বরণ করা হবে। আমি অনুরোধ করবো দেয়া দেবে দিদি একটু দূরে রেখেন। শ্রবণ বাবুকে, দিকে রাকেশ দাস আছে। তারপর অনুরোধ করবো অমর তিথি। তো এই তিথি
আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সঙ্গে নিয়ে আমরা এখানে অনুষ্ঠান করতেছি। এই অনুষ্ঠানটা হলো কি, শুভ সকাল। আচ্ছা আচ্ছা আজকে আমাদের 7 নং ওয়ার্ডের 5 নং বুথে বিশিষ্ট সমাজসেবক যিনি সত্যজিৎ নাহা দাদা উপস্থিত। আজকে ওনার তরফ থেকে আজকে এই প্রোগ্রাম। তো আমি কর্পোরেটর হওয়ার পর দাদার প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে উনি ডাকেন, আমি আসি। বিভিন্নভাবে উনি সামাজিক কাজে উনি যুক্ত আছেন এবং প্রায় সময় প্রত্যেক সময় উনি মানুষের সেবায় নিজেকে নিযুক্ত রাখেন। তো আমি আজকে দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা পেপার হকার যারা রয়েছেন ওনারা সকাল সকাল উঠে এই বৃষ্টি এই শীত উঠে ওনারা বাড়ি বাড়ি গিয়ে পত্রিকা ওনারা দেন। তো দাদার যে মানবিকতা, যে ভালোবাসা আজকে উনি প্রকাশ করেছেন, ওনাদেরকে আজকে উনি রেইনকোট এবং হনুমান চালিসা এবং এই যে গীতা আজকে যে দিয়েছেন, আমি দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি সকলকে বলবো এইভাবে এগিয়ে আসতে এবং মানুষের জন্য সহযোগিতা করার জন্য প্রত্যেককেই বলবো। এবং দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ওদের কথা চিন্তা করে ওদেরকে যে রেইনকোট দিয়েছেন, ওনারা বৃষ্টি ভিজে যে কাজ করেন, সত্যি ওনার কাজ, ওনারা সকালে পেপার দেন, আমরা সারা ভারতবর্ষে সারা ত্রিপুরার খবর ওনার থেকে আমরা পাই। তো আমি প্রত্যেককে বলবো বিভিন্ন সামাজিক কাজে সবাইকে এগিয়ে আসতে এবং দাদার পুরো পরিবারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
ঠিক হয়েছে মালে উড়াইছ না এটাই দেখবো এই কে রাজেশা সোজা
আমরা সর্বপ্রথম আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি কেয়ার পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই। এবং আমরা সবাই জানি যে 14 দেবতার পুজো যখন শেষ হয়, মানে খার্চি পূজা যখন শেষ হয়, তার 14 দিন পরে এই কেয়ার পূজা এখানে হয়ে থাকে। এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই কেয়ার পূজা শুরু হয় এবং এখনো তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে এবং রাজবাড়ির সামনেই পুজো হয়ে থাকে। আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কেয়ার পূজার ভিতরেই থাকতো। এবং এই কেয়ার পূজা উপলক্ষে যে মূলি বাসকে তারা প্রতিকৃতি করে এখানে পুজো হয়। আজকে যারা চন্তায়, যারা ওখানে 14 দেবতার বাড়িতে পুজো দেন, যে পুরোহিত তাদের চন্তায় বলা হয়, তারাও এখানে এসছে, তাদের আশীর্বাদ আমরা নিলাম। এবং মেইন যে উদ্দেশ্য আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য, রাজ্যের যাতে কোনো রকম মানে খারাপ কিছু না হয়, তার জন্যই কিন্তু এই পুজো। এবং এই ধরনের এভিল যে এলিমেন্ট আছে তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে, বিশেষ করে যারা মহামারী রোগ ইত্যাদি হয় সেইভাবে মানুষ বাঁচতে পারে, ভালো থাকতে পারে, তার জন্য এই পুজো, মঙ্গল কামনার জন্যই এটা পুজো হয়ে থাকে। এবং ভ্রাতৃত্ব বোধ আমাদের মধ্যে গড়ে উঠুক, এর জন্য এটা পূজা। শুধু মহারাজ এই যে এখানে বাড়ি, মহারাজার বাড়ির সামনেই শুধু হয় না, রাজবাড়ির সামনে হয় না, গ্রামে গঞ্জেও অনেক যারা ত্রিপুরী আছে, ইয়াং যারা আছেন বা যারা আমাদের অন্যান্য যারা ট্রাইবেল যারা জনজাতি গোষ্ঠী আছে, তাদের মধ্যেও কিন্তু এই কেয়ার পূজা হয়ে থাকে। তো আমি আজকে আবার আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে মহারাজের মঙ্গলের জন্য এটা আগাগোড়াই হয়ে আসছে, রাজন্য আমল থেকেই চলে আসছে এবং সেইভাবেই চলছে। এখন সরকার বাহাদুরও সেইভাবেই চালাচ্ছে এবং কোনো পরিবর্তন হয়নি। আমাদের যেভাবে ছিল সেভাবে কের পূজা হচ্ছে একটা নির্দিষ্ট গণ্ডি বা বেষ্টনীর মধ্যে সেই কের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই পূজা সম্পূর্ণ তান্ত্রিক। আজকের পরিবেশটা কিরকম? মানে আমাদের কের পূজার পরিবেশ খুব নিরিবিলি থাকে। মুখ্যমন্ত্রী এসেছিলেন এর আগে কোনোদিন? না, কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী এখানে আসেনি। আজকে আমরা খুব আনন্দিত হচ্ছি যে মুখ্যমন্ত্রী স্বয়ং এসেছেন এবং আমাদের বিএম সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সবাই এসে আমাদের কের পূজায় যোগদান করাতে আমরা খুব আনন্দিত হচ্ছি। এবারেই প্রথম, মানে এইবারই জীবনের প্রথম এই কের পূজায় দেখা গেছে মুখ্যমন্ত্রী। আমার সম্ভবত হয়েছে রাজমন্দির রাজকীয় ব্যবস্থা শুরু হয়েছে এবং কাদের পুজো? खेर पूजा এটা গত মাল্টিপল সদি সে হইতাছে। আর খের পূজার মধ্যে মেনলি যে আমার ট্রাইবাল ভাই বন্ধুগুলি আছে, এগুলি গ্রামে গুড ওমেন, মানে কি সব মানুষ ভালো থেকে থাকে, ভগবান থেকে প্রার্থনা করে। আর যে ব্যাড ডেভিল আছে, মানে কি যে ভালো মানুষ নাই, এইগুলি বাহারে থাকে। আর ট্রাইবাল নন ট্রাইবাল বন্ধুত্ব মাধ্যমে এই পূজা আয়োজিত করে। এটা অলরেডি একটা খুব পবিত্র মাসে চলতে আছে, শ্রাবণ মাসে, যে হিন্দু ক্যালেন্ডারও খুব ভালো মাস। আর আমি উম্মিদ করি কি এই যে ইউনিটি আছে পূজার মধ্যে, ট্রাইবাল নন ট্রাইবাল, এই আমার প্রদেশের মধ্যে থাকবো। আর হরেক প্রদেশবাসীকে ভালো থেকে সুস্থ থাকবো, সুরক্ষিত থাকবো। আর এটা ইউনাইটেড আমি একটা এই পূজাগুলি কন্ডাক্ট করতে থাকবো। না না এমনি লিখেন, আমি ওই সামনে আপনারা দিয়ে ওপেনিং পয়েন্ট
বইয়া লাগান না এক লগে গাছে ঘুরে ঘুরে সব দাঁড়াই আছে সব এক লগে লাগাইব এটা পুরা হোয়াইট করলো আছে সবই পুরা মাইট ভারত মাতা কি ভারত ভাই তুমি চালু লে সভাপতি রাজীব ভট্টাচার্য জিন্দাবাদ সভাপতি রাজীব ভট্টাচার্য ওয়েলকাম সভাপতি রাজীব ভট্টাচার্য ওয়েলকাম রাজীব ভট্টাচার্য জিন্দাবাদ রতন চক্রবর্তী জিন্দাবাদ রতন চক্রবর্তী জিন্দাবাদ আজকে বিক্ষোভ কর্মসূচিতে দলের দলের যোগ দেন আজকে ভারত মাতা কি মাকে নাম কর্মসূচিতে দলের দলের যোগ দেন মাকে নাম কর্মসূচিতে দলের দলের যোগ দেন রাজীব ভট্টাচার্য মহোদয়ের উদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে দলের দলের যোগ দেন আমরা আরেকটা সঙ্গে দেখুন, সম্প্রতি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আহ্বান করেছেন যে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে এক পেড় মা কি নাম, অর্থাৎ মায়ের উদ্দেশ্যে একটা গাছ লাগানো, এবং গাছ লাগানো না শুধু, সেটাকে পরিচর্যা করা এবং বড় করা, এই কথাও উনি উল্লেখ করেছেন। তো তাতে সাড়া দিয়ে আমরা সারা ভারতবর্ষে আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রত্যেকেই এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। আমাদের এই রাজ্যেও বিভিন্ন জেলা, মন্ডল এবং আমাদের যারা মিনিস্টার, এমএলএরা রয়েছেন, তারাও স্ব স্ব উদ্যোগে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করছে। আমি একটা লক্ষ্যমাত্রা রেখেছি যে আমাদের যে ন্যাশনাল হাইওয়ে গুলি হচ্ছে, ইতিমধ্যেই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে 9টি ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন এবং তার কাজ শুরু হয়েছে। এই ন্যাশনাল হাইওয়ে নির্মাণের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক পুরনো গাছ সেইগুলিকে কাটতে হয়েছে। তো স্বাভাবিকভাবেই উন্নয়নের ছোঁয়ার জন্য আমরা এই বনকে, আমরা গাছকে কাটছি। তার পাশাপাশি যে আমাদের প্রধানমন্ত্রীও বলছেন যে একটা গাছ কাটলে 6টা গাছ আমাদের লাগাতে হবে, সেটা একটা আইনেরও বিধান রয়েছে। তো সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমি সমস্ত কার্যকর্তা, সমস্ত বিধায়ক, তাদের কাছে অনুরোধ করেছি এই যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, এই ন্যাশনাল হাইওয়ের পাশে আমাদের বৃক্ষরোপণ করা উচিত, এবং বৃক্ষরোপণ নয় শুধু, সেগুলিকে পরিচর্যা করা উচিত। গতকালকেও আমি খুয়াই ধলাবিল এলাকায় যেখানে বাইপাস নির্মাণ হয়েছে, সেখানেও আমাদের খুয়াই মন্ডল এবং খুয়াই জেলা কমিটির তরফ থেকে
সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি এবং আজকে আমরা খয়ারপুর থেকে আমরা আপ টু আমতলী পর্যন্ত যে বাইপাস রয়েছে সেটাতেও গাছ লাগানোর একটা নির্ণয় আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলাম। পাশে আমার সম্মানিত বিধায়ক প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী মহোদয় এখানে উপস্থিত আছেন, সহ সভাধিপতি পশ্চিম জেলা আমাদের প্রকাশ দা, আমাদের মন্ডল সভাপতি, সম্পূর্ণ সহযোগিতা এবং খুব অক্লান্ত পরিশ্রম তারা করেছেন। তারাও এই কর্মসূচিতে অংশীদারিত্ব এবং তারাও পণ করেছেন যে না, আমরাও এই যে বৃক্ষরোপণ করা হবে তাতে আমরা সক্রিয় ভূমিকা নেওয়া হবে এবং এলাকার বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধান উপপ্রধান থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিরাও তারাও এই যে আমাদের যে উদ্যোগ, এই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়ে তারাও নিজেরা গাছ লাগানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং আজকে তার শুরুয়াত হয়েছে। আমাদের লক্ষ্য, আমার যেটা লক্ষ্য এবং আমাদের যে লক্ষ্য যে আমরা আমতলী বাইপাস পুরো পর্যন্ত আমরা লাগাবো, তার আজকে শুরুয়াত করেছি আমরা স্বল্প পরিসরে এবং বাই দিস টাইম আমরা সেই গাছগুলি আমতলী পর্যন্ত আমরা লাগিয়ে দেব। এটা তো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। আপনারা দেখেছেন গত পরশুদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি একটা বিবৃতি করেছেন যে নেশার সঙ্গে যারা জড়িত তারা যেই হোক, তারা এই রাজ্যের শত্রু, দেশের শত্রু, আমাদের সমাজের শত্রু, সে যেই হোক না কেন তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্য প্রশাসন করবে এবং জিরো টলারেন্স, আমরা চাই জিরো টলারেন্সের মাধ্যমে এই রাজ্যের এই যে আমাদের নেশার কবল, কারণ আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আগামী প্রজন্ম ধ্বংসের পথে চলে যাচ্ছে, তাদেরকে রক্ষা করতে হবে এবং সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টতার সহিত গত পরশুদিন ওনার বক্তব্য পেশ করেছেন। আমি সাধুবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং প্রশাসনকে সম্পূর্ণ জিরো টলারেন্সে কাজ করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। আর আপনি যেই প্রসঙ্গটা বলেছেন যে এই দিক দিয়ে হয়তো ট্রানজিট রোড ব্যবহার করেন, বাইপাসকে ব্যবহার করেন, নিশ্চয়ই সময় সময় আপনারা দেখছেন সময় সময় পুলিশ তার ব্যবস্থাও নিচ্ছে এবং যারা দোষী তাদেরকে রেহাই করা হবে না, তাদের ব্যবস্থা কিন্তু বিশালগড় সেন্ট্রাল জেল অপেক্ষা করছে। আমরা চাই এই রাজ্যের সার্বিক উন্নয়ন হোক। আমরা ভারতীয় জনতা পার্টি সরকার, আমরা বারবার মুখ্যমন্ত্রী বলছেন, দেশের প্রধানমন্ত্রী বলছেন, আমার বিধায়করা বলছেন যে আমরা সমাজকে পরিবর্তন করতে চাই। এই যে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি, সমাজের ভারসাম্য রক্ষা, পরিবেশকে রক্ষা করা, তার জন্য ভারতীয় জনতা পার্টি উদ্যোগ নিয়েছে। আমরা তো ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা তো আমাদের জনপ্রতিনিধি আছে, আমরা লেবার লাগিয়ে অমুক লাগিয়ে সমুক লাগিয়ে আমরা গাছ লাগিয়ে শেষ করে দিতে পারি। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা অর্ডার পাস করলো যে সমস্ত জায়গায় গাছ লাগাতে হবে, লেবার দিয়ে সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্ট গাছ লাগাতে পারে, কিন্তু আমরা চাই যে সমাজকে পরিবর্তন করা হোক, সমাজকে জাগ্রত করতে হবে। যারা গাছটা লাগালো, আজকে অনেক মহিলারা মিলে আজকে উদ্যোগ নিয়েছে, এখানে গাছ লাগিয়েছে, তাদেরকে জিজ্ঞেস করেছি, এখানে ফলের গাছও লাগিয়েছে, তো জিজ্ঞেস করলাম এই ফল কে খাবে, তো ওনারা বললেন যে না আমরাও খেয়ে যাব। তো আজকে যখন আমি গর্ববোধ করবো, যেমন আমার মায়ের নামে এখানে একটা গাছ লাগিয়েছি, আমিও যখন আমার আগামী প্রজন্মকে নিয়ে আমি যখন এদিকে আসব, তখন আমি বলবো যে না এই গাছটা আমি লাগিয়েছিলাম, এটার দায়বদ্ধতা আমার, এইটার অ্যাকাউন্টেবিলিটি আমার। তো এই যে পরিবেশ এবং আমাদের সমাজকে পরিবর্তনের কথা বলা হচ্ছে এবং যারা তার সঙ্গে জড়িত, নিশ্চয়ই প্রশাসন তার যে ব্যবস্থা আমাদের প্রশাসন সেটা করবে। বলেছে খুব ভালো অনুষ্ঠান করুন, আমি থাকবো। জগৎদাকে জিজ্ঞেস করলাম, জগৎদা বললো করুন। আমি অ্যাকচুয়ালি দীর্ঘদিনের আমার বন্ধু কর্মী অ্যাডভোকেট পুলক দেবনাথ, ওনাকে বলে দিয়েছি আমরা সনাতনী লোক হিসেবে আমরা এগুলি সনাতন ধর্মটাকে আমরা প্রচার করতে চাইতেছি বিভিন্নভাবে। দত্তকে আসন গ্রহণ করতে থ্যাংক ইউ। অনিল বাবু একজন লোক আছে, ওই ভদ্রলোক, উনি আমার বাড়িতে পত্রিকা দেন।
আমি দেখি ভিজে ভিজে উনি পত্রিকা দিচ্ছেন। তো আমি বুঝলাম দাদা আপনার কি রেইনকোট নেই? না আমার তো রেইনকোট নেই। তো আমি মনে মনে একটা চিন্তা করলাম ওই দিনই, বলে না আমি রেইনকোট দেবো। ওনাকে বলেছি না আমি রেইনকোট দেবো আপনাকে। তো তারপর চিন্তা করলাম যে দেবোই যখন 8-10 জনকে দেবো একসঙ্গে, তো 10 জনকে দেবো এরকম একটা দীপাঞ্জন বণিক ওনাকে আসন গ্রহণ করার জন্য আমাদের এই এলাকার 7 নম্বর ওয়ার্ডের একটা বুথে আছে। তো আমরা ম্যাডামকে বলবো আসন গ্রহণ করার জন্য। সবাইকে তো জায়গা আজকে যারা এখানে 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 উত্তরীয় দিয়ে অতিথিদের প্রথমে বরণ করা হবে। আমি অনুরোধ করবো দেয়া দেবো দিদি একটু দূরে রেখেন। মহারাজের মঙ্গলের জন্য এটা আগাগোড়াই হয়ে আসছে, রাজন্য আমল থেকেই চলে আসছে এবং সেইভাবেই চলছে। এখন সরকার বাহাদুরও সেইভাবেই চালাচ্ছে এবং কোনো পরিবর্তন হয়নি। আমাদের যেভাবে ছিল সেভাবে কের পূজা হচ্ছে একটা নির্দিষ্ট গণ্ডি বা বেষ্টনীর মধ্যে সেই কের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই পূজা সম্পূর্ণ তান্ত্রিক। আজকের পরিবেশটা কিরকম মানে আমাদের কের পূজার পরিবেশ খুব নিরিবিলি থাকে। মুখ্যমন্ত্রী এসেছিলেন এর আগে কোনোদিন? না, কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী এখানে আসেনি। আজকে আমরা খুব আনন্দিত হচ্ছি যে মুখ্যমন্ত্রী স্বয়ং এসেছেন এবং আমাদের বিএম সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সবাই এসে আমাদের কের পূজায় যোগদান করাতে আমরা খুব আনন্দিত। এবারেই প্রথম মানে এইবারই জীবনের প্রথম এই কের পূজায় দেখা গেছে মুখ্যমন্ত্রী। আমার শম্ভু ভট্টাচার্য রাজমন্দির রাজকীয় ব্যবস্থা শুরু হয়েছে এবং কাদের পুজো? खेर पूजा এটা গত মাল্টিপল সদি সে হইতাছে। আর খের পূজা মধ্যে মেনলি যে আমার ট্রাইবাল ভাই বন্ধুগুলি আছে এগুলি গ্রামে গুড ওমেন মানে কি সব মানুষ ভালো থেকে থাকে, ভগবান থেকে প্রার্থনা করে। আর যে ব্যাড ডেভিল আছে মানে কি যে ভালো মানুষ নাই এইগুলি বাহারে থাকে। আর ট্রাইবাল নন ট্রাইবাল বন্ধুত্ব মাধ্যমে এই পূজা আয়োজিত করে। এটা অলরেডি একটা খুব পবিত্র মাসে চলতেছে, শ্রাবণ মাসে, যে হিন্দু ক্যালেন্ডারও খুব ভালো মাস। আর আমি উম্মীদ করি কি এই যে ইউনিটি আছে পূজা মধ্যে ট্রাইবাল নন ট্রাইবাল এই আমার প্রদেশের মধ্যে থাকবো। আর হরেক প্রদেশবাসীকে ভালো থেকে সুস্থ থাকবো, সুরক্ষিত থাকবো। আর এটা ইউনাইটেড আমি একটা এই পূজাগুলি কন্ডাক্ট করতে থাকবো। এখন আমি দেখছি যে 2-2.5 বছর হইলে মোবাইল আমরা অভ্যাস করে লেগেছি, ভাত খায় না ঠিক আছে মোবাইল এখন দেখবেন 2.5-3 বছর 3-4 বছরের বাচ্চারা এত মোবাইলের অ্যাডভান্স যেটা আমরাও পাবো। ঠিক আছে স্টুডেন্ট এখন আমরা যেরকম মানে আমাদের
আজকে ত্রিপুরা ওটি টেকনোলজি অ্যাসোসিয়েশন, যারা ওটি সংক্রান্ত যারা পড়াশোনা করছে তারা একটা অর্গানাইজেশন করেছে। তো এই অর্গানাইজেশন আজকে একটা তারা রক্তদান শিবির আয়োজন করেছে এবং এখানে একটা ওয়ার্কশপ এবং তারা স্টুডেন্টদেরকে অ্যাডভান্স টেকনোলজি সম্পর্কে ওয়াকিবহাল করা, তো এখানে একটা সুন্দর পরিবেশে তারা আয়োজন করেছে। আমি ধন্যবাদ জানাই যে তারা এই সমস্ত করার আগে তারা এই রক্তদান মহৎদান তারা এগিয়ে এসে যে সমাজের প্রতি যে দায়বদ্ধতা সেটাকে তারা স্বীকার করে আগামী প্রজন্মের কাছে সেটা বার্তা রাখার একটা প্রচেষ্টা করছে। আমি এখানে এসে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে আসলে আমরা চিকিৎসা ক্ষেত্রে ওটি টেকনোলজি যারা রয়েছে তাদেরও একটা অপরিসীম ভূমিকা থাকে, বিশেষ করে সার্জারি ক্ষেত্রে তাদের ওটি টেবিলে নিয়ে যাওয়া থেকে শুরু করে এবং টেবিল থেকে ফেরত পাঠানো পর্যন্ত তাদের একটা অপরিসীম ভূমিকা থাকে। তো তারা সেই দুঃসাহসিক সেই কর্মকাণ্ডে তারা করছেন এবং আগামী দিন আমরা জানি যে নতুন নতুন টেকনোলজির মাধ্যমে আমাদের এই সার্জারিগুলি করার সিদ্ধান্ত হয় এবং সেখানে মেডিকেল সায়েন্সে একটা বিশাল পরিবর্তন আমরা দেখতে পাই। আমাদের রাজ্যেরও সরকার সেই নতুন টেকনোলজিকে পাথেয় করে এবং ইতিমধ্যে আমাদের সরকার যে আমাদের জিবি হসপিটালের লোডকে কমানোর জন্য আমাদের বিভিন্ন জেলা হসপিটালগুলিতেও যে ওটি এবং অত্যাধুনিক ওটি ব্যবস্থা আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, সেগুলিও বাস্তবায়ন করা হবে। তো সব মিলিয়ে যে আমাদের এই অর্গানাইজেশনের যারা রয়েছে কর্মকর্তারা আগামী দিন তাদের কর্মসংস্থানের পাশাপাশি এই সামাজিক দায়বদ্ধতা প্রতিপালনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। বাইকটা লই যাবে তো কেউ আর বাইকটা যাবে কমরেডদের অনুরোধ করবো মাইকে আসার জন্য। জনবিরোধী নীতির সমূহ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিজেপি সরকারের জনবিরোধী নীতি সমূহ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকার স্বার্থে বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। তোমাদের দূরে মানছি না, মানো না। জনস্বার্থে সিপিএম চলছে চলবে, চলছে চলবে। পরিবর্তে সাহায্য করুন, দ্রুত করুন, বাইকটা লই দিও ভাই তাড়াতাড়ি করুন। যুব কমরেডদের বলবো সংগ্রাম, সংগ্রাম, আন্দোলন জনগণকে হয়রানি করা বন্ধ অবলম্বন করতে হবে, অবিলম্বে প্রত্যাহার করতে হবে। স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। সিপিআইএম দিচ্ছে না, সিপিআইএম এর সংগ্রাম, সংগ্রাম, সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছে, কার সাথে জবাব চাই, জবাব দাও। সাধারণ জনগণকে হয়রানি করা হচ্ছে না, মানব না। সাধারণ জনগণের প্রত্যাহার করতে হবে। স্মার্ট মিটার বসানোর নামে জনগণকে হয়রানি করা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অবিলম্বে স্মার্ট
এখানে জনগণকে হয়রানি করে বন্ধ করতে হবে। বাতিল করতে হবে, সিদ্ধান্ত অবলম্বনে বাতিল করতে হবে। আজকের এই মিছিল থেকে আয়োজনের বর্ধিত স্মার্ট মিটারের বিল কার সত্ত্বে বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। অবিলম্বে প্রত্যাহার করতে হবে। স্মার্ট মিটার বসানো মানছি না, মানবো না। অবিলম্বে বিদ্যুতের প্রতিযোগিতা প্রত্যাহার মিটার বাতিল করতে হবে। অবিলম্বে স্মার্ট মিটার বাতিল সংগ্রাম আন্দোলন রাজ্যের বিজেপির যে জোট সরকার, এই জোট সরকার মানুষের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করেছে। তারা একদিকে বিদ্যুতের বিল বাড়িয়ে দিয়েছে, বিদ্যুতের বিল বাড়ানোর নামে পেছনে দরজা দিয়ে বিদ্যুৎ দপ্তরকে বেসরকারি করার প্রথম ধাপ হিসাবে স্মার্ট মিটার আমদানি করেছে। একদিকে বিদ্যুৎ দপ্তরকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, অন্যদিকে মানুষের যে দ্বিতীয় জীবন আমরা বলি সেটা হচ্ছে পানীয় জল। এই পানীয় জলের উপর ইতিমধ্যে তারা ট্যাক্স বৃদ্ধি করে দিয়েছে। এখানেই তারা ক্ষান্ত থাকেনি, আমাদের রাজ্যের শিশুদের এবং বিশেষ করে বয়স্ক মানুষের প্রতিদিন যে পুষ্টি যোগায় দুধ, আমাদের বামফ্রন্ট সরকারের তৈরি করা গোমতী ডায়েরি, এই গোমতী দুধ সেখানে পেছনের দরজা দিয়ে বৃদ্ধি করে দিয়েছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, নানান কায়দায় মানুষের পকেট কাটার উদ্যোগ গ্রহণ করেছে। আপনারা দেখেছেন খবরের কাগজে, আমাদের রাজ্যে একটা দপ্তর আছে ওজন ও পরিমাপ দপ্তর। এই ওজন ও পরিমাপ দপ্তরের মধ্যে আমাদের যারা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, বড় ব্যবসায়ী থেকে শুরু করে সবাইকে বৎসরে একবার দাঁড়িপাল্লা, বাটখারা এগুলিকে রিনিউ করতে হয়, নবীকরণ করতে হয়। আমাদের রাজ্যের সরকার একটা নোটিশের মধ্য দিয়ে এই রিনিউ লাইসেন্স ফ্রি দ্বিগুণের বেশি বৃদ্ধি করে দিয়েছেন। আমরা জিজ্ঞেস করতে চাই, এটার নাম কি সবকা সাথ সবকা বিকাশের সরকার? এটার নাম কি ডাবল ইঞ্জিনের সরকার? এটার নাম কি জনগণের সরকার? এই সরকারের নাম কি ওই যারা নির্বাচনের আগে স্লোগান দিয়েছিল ভিশন ডকুমেন্টের মধ্য দিয়ে গরিব মানুষের পাশে দাঁড়াবে, তারা আজকে গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আপনারা লক্ষ্য করেছেন, এখানে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে আছেন, আপনাদের কাছে বিস্তারিত বলবেন। আমরা সিপিআইএম জনস্বার্থে বিভিন্ন সময় রাস্তায় নামিয়ে রাজ্যের মানুষ জানেন, এ রাজ্যের মানুষ জানেন যে আমরা সিপিআইএম অযথা মানুষকে হয়রানি করি না, মিছিল করে, মিটিং করে, রাস্তা অবরোধে আমরা বিশ্বাস করি না, হিংসাত্মক আন্দোলনে আমরা বিশ্বাস করি না। জনগণের স্বার্থ সম্বলিত বিভিন্ন দাবি নিয়ে লড়াই আন্দোলন করার জন্যই আমরা রাস্তায় নামি। আপনাদের মনে থাকবে, আজকের থেকে 2 বছর, 2.5 বছর আগে ওই আগরতলার ভুতুরিয়ার সামনে বিদ্যুৎ দপ্তরের যে হেডকোয়ার্টার, এই হেডকোয়ার্টারে এই মানিকদেরকে সাথে নিয়ে আমরা বিক্ষোভে বসেছিলাম। আমরা সেদিন স্লোগান তুলেছিলাম, রাজ্যের বিদ্যুৎ দপ্তরকে বেসরকারি হাতে আস্তে আস্তে করে তুলে দেওয়া যাবে না। ওই সেদিন আপনারা জানেন আমাদের রাজ্যের মধ্যে ওই ফিটকুর মতো, ওই সাই কোম্পানির মতো কতগুলো বেসরকারি কোম্পানিকে ডেকে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব দিয়েছিল। 2 বছর অতিক্রান্ত হয়নি। আমরা সেদিন সন্দেহ প্রকাশ করেছিলাম, এই প্রাইভেটের হাতে বিদ্যুৎ দেওয়া মানে রাজ্যের সর্বনাশ ডেকে আনা। 2 বছরের মাথায় আজকে প্রমাণিত, এই প্রাইভেট কোম্পানিগুলো আমাদের রাজ্যের গ্রাহকদের পকেট কেটে কোটি কোটি টাকা নিয়ে রাজ্য ছেড়ে পালিয়েছে। ওই যারা রাজ্য ছেড়ে পালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করার দায়িত্ব আমাদের রাজ্য সরকারের, বিদ্যুৎ দপ্তরের। কিন্তু আমরা লক্ষ্য করছি
আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এই বেসরকারি কোম্পানিগুলো নিয়ে কোনো কথা বলছে না। যারা আমাদের টাকা চুরি করে পালিয়ে গেল, যারা গ্রাহকদের টাকা নিয়ে ছিনিমিনি করলো, এই প্রাইভেট কোম্পানিগুলো বহাল তবিয়তে গিয়ে আরেক রাজ্যে ব্যবসা খুলে বসেছে, আমাদের রাজ্যের টাকা নিয়ে পালিয়েছে। আর আমাদের রাজ্যের গ্রাহকদের যারা বিল দেয় রীতিমতো গরিব মানুষ, তাদের পকেট কাটার জন্য বিদ্যুৎ মাসুল বাড়িয়ে দিয়েছে। স্মার্ট মিটারের নামে পেছনের দরজা দিয়ে টাকা আদায় করার আমদানির ফন্দি খুঁজছে। আমরা প্রশ্ন ছুড়ে দিতে চাই, যারা এই স্মার্ট মিটার লাগানোর দায়িত্ব নিয়েছে তারা কারা? তাদের পেছনে সরকারের কোনো সিলমোহর আছে? এই বেসরকারি কোম্পানির হাতে এই স্মার্ট মিটার ছেড়ে দিয়েছে। স্মার্ট মিটার নিয়ে প্রতিদিন খবরের কাগজে অজস্র খবর বেরোচ্ছে, কিন্তু এই খবর নিয়ে ইনকোয়ারি না করে উল্টে গ্রাহকদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন তারা দেখবেন আমাদের রাজ্যের গরিব মানুষ প্রতিদিন এই স্মার্ট মিটারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। তারা বলছে আমাদের মাথার উপর ঘর নেই থাকার, আমাদের স্মার্ট ঘরের ব্যবস্থা করে দিন। কেউ বলছে আমার কাজের বন্দোবস্ত নেই, আমাকে কাজের বন্দোবস্ত করে দিন। কেউ বলছে আমার রেগার কাজ নেই, আমাকে রেগার কাজের ব্যবস্থা করে দিন। কেউ বলছে আমার এলাকায় ট্রান্সফরমার 1 বছর হয়েছে নষ্ট, ঠিক করছে না, আমার ট্রান্সফরমার ঠিক করে দিন। কিন্তু রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এ নিয়ে একটা কথা বলছে না। আজকেও খবরের কাগজে দেখবেন, বড় বড় খবরের কাগজগুলো শিরোনাম করেছে আমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তরে দেনার দায়ে ডুবে গেছে, দেনার দায়ে ঋণগ্রস্ত আমাদের বিদ্যুৎ নিগম। মালিকদের বলবেন আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ছিল, আমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তরকে গর্বের জায়গায় নিয়ে গিয়েছিল। পালাটানা বিদ্যুৎ, মনোরচক বিদ্যুৎ প্রকল্প, ওই আমাদের বরগুনার বিদ্যুৎ প্রকল্প থেকে আমরা উদ্বৃত্ত বিদ্যুৎ রোজগার করে দেশের বাইরে বিদ্যুৎ বিক্রি করে আমাদের ফান্ড তৈরি হয়েছিল। আর এই ফান্ড আজকে ঋণের দায়ে ওই জরাগ্রস্ত আমাদের এই বিদ্যুৎ দপ্তর এই নিয়ে টু শব্দ করছে না। এই ঋণ পরিশোধ করার জন্য পেছন দিয়ে গ্রাহকদের পকেট কাটছে। একই কায়দায় ওই পানীয় জল পায় না, এক বেলা গেলে আরেক জল নাই, জলের সাথে কেঁচু যাচ্ছে, পিঁপড়ে যাচ্ছে, আরশোলা যাচ্ছে, বিশুদ্ধ পানীয় জল নেই। আগরতলার হেডকোয়ার্টার নেতাজি চৌমুহনীর কাছে কদিন আগে আপনারা দেখেছেন খবরের কাগজে, এই জল পান করলে জন্ডিস হচ্ছে। ডাক্তাররা সার্টিফিকেট করেছে পৌরসভার জল থেকে পেটের রোগ হচ্ছে। আগরতলা শহরে দূরবর্তী কোনো জায়গায় না, বিশুদ্ধ পানীয় জল যারা সরবরাহ করতে পারে না তারা জলকর এক কলমের খোঁচায় বাড়িয়ে দিয়েছে। ওই আমরা আজকে জানেন আপনারা ক্যার পূজার ছুটি, আমরা আধিকারিকদের কাছে সময় চেয়েছি। আগামী সোমবার আমরা ওই রান্নার গ্যাস যারা সাপ্লাই দেয় আগরতলা শহরে মাটির নিচ দিয়ে, যারা আমাদের পিএনজি গ্যাস, অটো রিক্সা, বাস গাড়ির যে গ্যাসে চলে, এই গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। আমরা ঠিক করেছি সদর মহকুমার পক্ষ থেকে আগামী সোমবার এই জল বোর্ডে আবার আসবো, ডেপুটেশনের কপি নিয়ে অফিসারদের সাথে মিলিত হব। গুরকা বস্তিতে আমরা যাব, ওই যে যারা গ্যাস সাপ্লাই দেয় যেই সংস্থা আছে টিএনজিসিএল, তাদের সাথে আমরা ডেপুটেশনে মিলিত হব। আধিকারিকদের আমরা প্রশ্ন ছুড়ে দিতে চাই, আপনারা কার স্বার্থে, কার কথায় আপনারা গরিব মানুষের পকেট কাটছেন? সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এটা করা সম্ভব না। আপনাদেরকে সর্বশেষ আমি সতর্ক করে দিতে চাই বন্ধু, আমাদের রাজ্যের যে শাসক গোষ্ঠী বিজেপি, আমাদের রাজ্যের শাসক গোষ্ঠী যে পিঁপড়া মাথা, তারা নীতিগতভাবে দিল্লিতে বসে সিদ্ধান্ত করে বিজেপি সরকারের হাত দিয়ে মানুষের স্বার্থে কোনো সিদ্ধান্ত বের হতে পারে না। বিজেপি মানেই হচ্ছে জনবিরোধী। এটা গত 8 বছর ধরে আমরা অক্ষরে অক্ষরে প্রমাণ পাচ্ছি। তাই আপনাদের কাছে আহ্বান করতে চাই, এই শাসক গোষ্ঠীর শাসক যারা বিজেপি দল, এই বিজেপি দলকে জনবিচ্ছিন্ন না করে, বিজেপি দলকে কোণঠাসা না করে জনস্বার্থের লড়াই আমরা সফল করতে পারবো না। তাই চলুন, একদিকে আমাদের এই জনস্বার্থ সম্বলিত লড়াই রাস্তায় নেমে চলবে, অন্যদিকে বিজেপির বিরুদ্ধে সাংগঠনিকভাবে আমাদের লড়াই
লড়াই চলবে। যারা আমাদের কথা বলতে দেয় না, যারা আমাদের লড়াই করতে দেয় না, যারা রাস্তায় নামলে চোখ রাঙায়, তাদের বিরুদ্ধেও পাড়ায় পাড়ায় আপনারা লড়াই তৈরি করবেন, আন্দোলন তৈরি করবেন। একদিকে বিজেপিকে কোণঠাসা করা, বিজেপিকে জনবিচ্ছিন্ন করা, আরেকদিকে আমাদের জনস্বার্থের লড়াই। এই দুইয়ের মধ্য দিয়ে আমরা সিপিআইএম মানুষের পাশে থাকতে চাই, জনগণের পাশে থাকতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা আমাদের লড়াইয়ের সাথী হবেন, এই আহ্বান আপনাদের কাছে রেখে আগামীর লড়াইও আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা করে আমার কথা বলা শেষ করছে। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। আরে নির্মল ডিস্টার্ব করো। নাই থাকবি না, আরো বকবে। এটা ট্রেনটা তুলে দিয়ে রাস্তাটা উঁচা করে দিয়ে সুন্দর উঁচা করে দিয়ে এরপরে তো বড় আসল কভার করতে গেলে তো ওই সাইড একটা বিল চালাম কিনবেনি নতুন বিল বানাইছে তাইলে সুগার নাই বুঝলি ভালো সামনে দাঁড়ায় গেল একটাই করতে কি সমস্যা দেখে না স্যার স্যার একটু কম 15 লক্ষ টাকা দিয়েছে ফ্লো আছে তো এটা তো অনেকটা ভবিষ্যতে যদি ইয়া হয় তো আরো তো মানে এদিকে পারবো না, এদিকে একটু পারবো না। আজকে আগরতলা পৌর নিগম অন্তর্গত 25 নম্বর ওয়ার্ড চেয়ারিবা বাগানের সামনে দুটি গলি আমরা পরিদর্শন করছি। এখানে কাজ বরাদ্দ হয়েছিল কিছু কিছু এলাকার যারা নাগরিকরা বসবাস করেন তাদের কিছু সমস্যা বা অভিযোগের কথা তুলে ধরেছেন আমাদের যিনি এই এলাকার সম্মানীয় কর্পোরেটর এমএসি মেম্বার তুষারকান্তি ভট্টাচার্যের কাছে। তারপর আমরা এটা আজকে পরিদর্শনে এসেছি, এলাকার সঙ্গে কথা বলছি, তারা কাজ করতে কোনো আপত্তি নেই বলেছি। তো আমরা সেভাবে আমরা TW1 যিনি যিনি আছেন সঞ্জয় সরকার উনিও আছেন আমাদের সঙ্গে, আমাদের এমএসি মেম্বার তুষারকান্তি ভট্টাচার্য, আমাদের মনোজকান্তি দেবরায় মেম্বার, আমাদের কর্পোরেটর আছেন বিদ্যুতে মহোদয়া, আমাদের ডেপুটি কমিশনার সুব্রতবাবু আছেন, এসপি কমিশনার সহ আমাদের আধিকারিকরা এগ্রিকালচার ইঞ্জিনিয়ার সুপার ইঞ্জিনিয়ার সবাই আছেন আমাদের পৌর নিগমের। সার্বিকভাবে আমাদের এখানে সমাজসেবী যিনি অমিতাভ ভট্টাচার্য আছেন। তো এই এলাকায় আমরা পরিদর্শন দিয়েছি, মানুষ আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন তাদের সন্তুষ্ট, বিশেষ করে তুষারবাবুকে ধন্যবাদ জানাই। অনেক কাজই উনি এই ওয়ার্ডে করেছেন যেগুলি বিগত দিনে মানুষের সমস্যা ছিল বা চাহিদা ছিল, কাজ হয়নি, কিন্তু আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর বিশেষ
করে ওয়ার্ডের অনেকগুলি কাজ করেছেন। আমরা রবিদাস পাড়াও আমরা গিয়েছি, আমাদের এসসি কর্পোরেশন থেকে আগে 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল, তো সেইগুলি মেনটেন্স করা, নতুনভাবে তৈরি করা, পাশাপাশি আরও 15 লক্ষ টাকা ফান্ড দিয়েছেন তাদের কিছু কিছু কাজ করার জন্য, ড্রেন, রাস্তা এবং ঘরগুলি মেরামতির জন্য। সেই হিসাবেও আমরা আমাদের আধিকারিকদের বলা হয়েছে তাদের কাজকে শুরু করার মধ্যে তাদের সহযোগিতা আমরা চাইছি। সার্বিকভাবে আগরতলাকে নতুনভাবে সাজানোর জন্য সমস্ত ওয়ার্ডে আমরা কাজ শুরু করছি। 35 নম্বর ওয়ার্ডও আজকে অনেক জায়গায় আমরা দেখেছি খুব অনেক ভালো কাজ হয়েছে, এবং কিছু কিছু যে কাজগুলি বাকি আছে আমাদের পশু দপ্তরের যেটা যিনি আছেন উনিও কর্মটা একজন ভালো অফিসার, উনিও আমাদেরকে সহযোগিতা করেন। দপ্তরটি নগরায়ণ দপ্তর, স্মার্ট সিটি মিশন এবং পৌর নিগম সবাই মিলে আমরা আগরতলার সার্বিক উন্নয়নের চেষ্টা করছি। আমরা তো বসি ওই যার সিলিন্ডার নিচে নি সকাল 9:30 দিকে থানাতে একটা চুরি ঘটনা গেছে। এখানে দলেশ্বর রুট নাম্বার 8/16। তো এই খবর অনুসারে আমরা আইলাম, এসে দেখি প্রদীপ কুমার ভট্টাচার্য তাইলে একচুয়ালি চিকিৎসার জন্য মনে বাইরে গেছে, ঘর খালি আসলে আত্মীয়স্বজনরা এসে আত্মীয়স্বজনরা দেখলো গ্রিল ব্যাঙে ভিতরে ওই শুকে এসছে, দরজা ভেঙে এগুলো জিনিসের সব কষ্ট করা, আর একটা টিভি আর একটা গ্যাস সিলিন্ডার। তো মালিক তো নয়, মালিকের কাছে তো কী কী নিচে দিই এখন বোঝা যাচ্ছে, টাকা পয়সা আছে কিনা। এই গেটটা খোলা, ফুল তুলতে আইসি, আইয়া দিয়ে এই গেটটা ধাক্কা দিলাম, দিয়ে ঢুকলাম, এই দরজাটা একটু ধাক্কা দিয়ে দিয়ে দরজা খোলা। তখন আমি ভাবছি যে নিশ্চয়ই চোর আইসে, ওই আমার বাসুর জিরে ফোন করলাম। তাই আইসি আর কি কি নিয়ে গেছে বলতে আমরা দেখার মতো টিভিটা দেখতেছি না, ঠিক আছে, টিভিটা নাই, আর একটা সিলিন্ডার। কিন্তু মালিক আইলে, তারা আইলে পরে বোঝা যাইব আর কি প্রদীপ ভট্টাচার্য। এটা দলেশ্বর। ঘটনা, আমার কাকি শাশুড়ি সকালবেলা ফোন করছে, আমার এটা শ্বশুর বাড়ি, আমার শ্বশুরের নাম প্রদীপ ভট্টাচার্য, ওনারা হায়দ্রাবাদ গেছেন চিকিৎসার। তো কাকিমণি ফোন করছে যে দরজাটা খোলা দেখতেছে, হয়তো চুরি হয়েছে। তো আমরা আয়া দেখলাম, ঘরে ঢুকে দেখলাম, দেখার মধ্যে এখন টিভিটা আমরা দেখতাছি না, আর একটা সিলিন্ডার, আর গোদরেজটা ভাঙ্গা, গোদরেজের মধ্যে যার সামগ্রী আছে সব লন্ডভন্ড করে ঘরের মধ্যে ছিটানো। তো এখানে কি আছে না না আছে এটা ঠিক করতে পারতাছি না। তারপর পুলিশকে খবর দিলাম, পুলিশ তারা আইয়া সেটা তারা এখন করে নিতেছে। নিরাপত্তা তো এখন রাত্রেবেলা না, শুধু দিনের বেলাও নিরাপত্তার অভাবেই আমরা ভুগতেছি। কারণ এই এলাকার মধ্যে আতঙ্কে আছে মানুষ, যতটুকু জানি আমরা। চোরের উপদ্রব প্রচণ্ড, এবং এটা খুব সম্ভবত নেশা যেভাবে বাড়তেছে, এই নেশার প্রভাবে এই চুরিটা। এটা দলেশ্বর 8 নম্বর। ছবি নিশ্চয়ই আমরা একটা
তবু তো গর্তে তো নষ্ট করে দিয়ে দাদা কি দেখছে এত শক্ত লক, এটা লটটা কেটে দিচ্ছে। একটা রড, যে রড লইছে এত বড় একটা রড, এটা দিয়ে কেসা মাই বড় ঢুকবো কেমনে? এটা দিকে যাচ্ছে, এটা কতবার নিয়ে এত মেয়ে বকরি মেয়ে আছে মেয়ে তুমি ওই দিকটা বাড়িয়ে দাও দিয়া এম নম্বর দিছো কোন দিকে করে দিয়ে এটা পুরা থাকলো, এটা পুরা নেই কোন কি তা এই কি গুছাই তোমার পর আমরা ভিতরে ধরতে পারবো তো নাকি তো এমনি কাম লাগবে দেখ বাগিটা হয়তো বাইরে তারা আসছে এই গলিটা বাইরে লিনা তুই কি দেখছস এখানে আসলে সিলিন্ডার মোসাম্বি রাখো মোসাম্বি কে এই লোক কাটছে এদিক দিয়ে ঢুকছে সন্তান নাই, আমি কি করে খামো? আমি তো না কত জায়গা লইয়া বইছি, কত টুকটাক জিনিস বেশি ইডি বেচছে আমি সংসার চালাই। আজকে এমন করতে হবে আমরা রাস্তা হেরা না দিয়ে দেখা না দেখা তাহলে আমরা কোনো পদ্ধতি না নিয়ে আসে হেরা এমন করণটা ঠিক হয়েছে নেই। তখন আমরা কি করে খামো? আমার তো পিছিয়ে কেউই নাই, আমার কেনা চালাইব হনে আমি কি করে খামো হনে? আমি দুটো ফেরের দেওয়ার লেগে আমি হনে আসলাম। এরা এই করলে তারা আমরা সুখ সুবিধা বুঝি করে সেটা দিয়ে আসে আমরা এরা এটা বাংলার উচিত আছে। আমরা ফেরা করতে রাখতে আমরা কী করে খামো? আমরা আমার তো পিছিয়ে কেউই না। আমরা সুখ সুবিধা সরকারে করো, আমরা যেন খাওয়া বাচ্চা যেতে পারি। আমরা ওখানে কি বাড়াই দিব না খামোই না ইয়ে করুক। বাংলা জায়গায় বাংটা জায়গায় এটা তো জনসাধারণের লাগছে আর কি মানে এই জায়গাটাতে আগের থেকে মানে আপনার কথা বলছেন না বাজার কমিটির সাথে? বাজার কমিটির সাথে না, বাজার কমিটির থেকে তো আমরা বসে না, আমরা এত ফেট সামান লাগবো। আমরা নিজে ইচ্ছা করে বুঝি আনে চেষ্টা করতাম, নিজে ইচ্ছা করে বুঝি। আমাদের এই সাইডের থেকে কাজ করতে লাগে আমরা এই সাইডে বুঝছি, তো এই সাইডে বুঝি এই সাইডের থেকে আমরা তোলা সে মানে আগে কোন ধরনের মানে মাইকিং টেকিং কালকা মাইকিং করে গেছে, আজকে বাসটা খুঁড়ি মুড়ি তুলে লাগতে বসে আজকে দেখছি মাটি শুদ্ধ লয়ে গেছে তুললে শুদ্ধ লয়ে গেছে। भूख नहीं लगता है ना।
তো হয়েছে গত এর আগে কি আপনারা তো এখানে ওইদিকে আসলেন, আজকে এদিকে বুঝছেন কি হয়েছে ঘটনাটা কি? ঘটনা হয়েছে গিয়া এখানে ছাতি নিয়ে দোকানদারি করা যাবে, তারপরে এখানে বাঁশের চাল দেওয়া ছিল, বাঁশের খুঁটি দেওয়া ছিল। কালকে মিউনিসিপ্যালিটির থেকে কিছু পুলিশ আইছে, পুলিশ আওয়ার পরে তারা কয়ে গেছে যে বাঁশের কোনো চাল বা খুঁটি দেওয়া যাইতো না, তো এটা সরানো হোক। তো আমরা দুপুরের মধ্যে সরাই দিছি, তারা বিকালবেলা আয়া ভিডিও করে নিচ্ছে এখান থেকে। ভিডিও করা নেওয়ার পরে দেখা গেছে যে ঠিক আছে, তারা চলে গেছে গা, কিন্তু সেই আবার রাত্রেবেলা আয়া সেটা আজকে আমাদের দোকান সব ভাঙা পড়লো। এমনি মানে চাল ছাড়া বুঝতে পারবেন সেটা কইছে, আপনারা চাল সরাইলেন? সবই সরাইলেছি, বাঁশের কোনো এখানে আসলো না, আমরা ছাতি নিয়ে দোকানদারি করতেছিলাম। তারপরও পৌর নিগম তাই সব নিচে কি এর দোকান আসতো? কি কি দোকান? ফলের দোকান আছিল, তাইনের সবজির দোকান, তাইনের মাংসর দোকান, তাইনের এই যে পূজার জিনিস বিক্রি করে দশকর্মা, বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম দোকান আছে, সব ভেঙে নেই। না, মেয়র সাহেব আজকে থেকে 2-3 দিন আগে আমরা বাজারে আইছিল, কিন্তু আয়া কইয়া গেছিল তিনি সরানোর লেগে। কালকে মাইকিংও করছে, আজকে তো মাইকিং করছে এরকম কইছে না কি সব একবার সব দোকানপাট ভাঙ্গিয়া তছনছ করে লিব। যা করছে আমার মনে হয় অমানবিক, এরকমটা করা উচিত হয়েছে না। কতগুলো দোকান আসলে না? এখানে তো পুরোটা বাজারে বাদের শিফটিং হয়ে আইছে, যেহেতু বাজারে এইদিকে কাজ চলতেছে, পুরোটা বাজার শিফটিং হয়ে আইছে। মানে সবই না ব্যবসায়ীরা আসলে? সবাই ব্যবসায়ী। কি কি দোকান আসলে না? সবজি, ফল আর অন্য অন্য দোকানও আসলো, মাংস। ওপেনিং পয়েন্ট A to wycie to gdzie jest tam? বইয়া লাগান না, এক লগে গাছে ঘুরে ঘুরে সব দাঁড়ান না আছে, সব এক লগে লাগাইব। এই বিষয়টা সব গাছের গুড়ি এটা পুরা হোয়াইট গোল্ড আছে, সবই পুরা মাইক। भारत माता की जय। भारत आगे रखते ভাইয়া তুমি চালু লে अरे बोल का विषय तो बोल ना
সভাপতি রাজীব ভট্টাচার্য জিন্দাবাদ, সভাপতি রাজীব ভট্টাচার্য ওয়েলকাম, সভাপতি রাজীব ভট্টাচার্য ওয়েলকাম, রাজীব ভট্টাচার্য জিন্দাবাদ, রতন চক্রবর্তী জিন্দাবাদ, রতন চক্রবর্তী জিন্দাবাদ। আজকের বৃক্ষরোপণ কর্মসূচিতে দলে দলে যোগ দেন। আজকে ভারত মাতা কি জয়। মাকে নাম কর্মসূচিতে দলে দলে যোগ দেন। দেখবেন মাকে নাম কর্মসূচিতে দলে দলে যোগ দেন। রাজীব ভট্টাচার্য মহোদয়ের উদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে দলে দলে যোগ দেন। না না প্রফেসর আমরা আরেকটা চমকা দেখুন, সম্প্রতি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আহ্বান করেছেন যে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে এক পেড় মা কি নাম, অর্থাৎ মায়ের উদ্দেশ্যে একটা গাছ লাগানো, এবং গাছ লাগানো না শুধু, সেটাকে পরিচর্যা করা এবং বড় করা, এই কথাও উনি উল্লেখ করেছেন। তো তাতে সাড়া দিয়ে আমরা সারা ভারতবর্ষে আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রত্যেকেই এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। আমাদের এই রাজ্যেও বিভিন্ন জেলা, মন্ডল এবং আমাদের যারা মিনিস্টার, এমএলএরা রয়েছেন, তারাও স্ব স্ব উদ্যোগে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করছে। আমি একটা লক্ষ্যমাত্রা রেখেছি যে আমাদের যে ন্যাশনাল হাইওয়ে গুলি হচ্ছে, ইতিমধ্যেই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে 9টি ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন এবং তার কাজ শুরু হয়েছে। এই ন্যাশনাল হাইওয়ে নির্মাণের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক পুরনো গাছ সেইগুলিকে কাটতে হয়েছে। তো স্বাভাবিকভাবেই উন্নয়নের ছোঁয়ার জন্য আমরা এই বনকে, আমরা গাছকে কাটছি। তার পাশাপাশি যে আমাদের প্রধানমন্ত্রীও বলছেন যে একটা গাছ কাটলে 6টা গাছ আমাদের লাগাতে হবে, সেটা একটা আইনেরও বিধান রয়েছে। তো সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমি সমস্ত কার্যকর্তা, সমস্ত বিধায়ক, তাদের কাছে অনুরোধ করেছি এই যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, এই ন্যাশনাল হাইওয়ের পাশে আমাদের বৃক্ষরোপণ করা উচিত, এবং বৃক্ষরোপণ নয় শুধু, সেগুলিকে পরিচর্যা করা উচিত। গতকালকেও আমি খুয়াই ধলাবিল এলাকায় যেখানে বাইপাস নির্মাণ হয়েছে, সেখানেও আমাদের খুয়াই মন্ডল এবং খুয়াই জেলা কমিটির তরফ থেকে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি। এবং আজকে আমরা খয়ারপুর থেকে আমরা আপ টু আমতলি পর্যন্ত যে বাইপাস রয়েছে, সেটাতেও গাছ লাগানোর একটা নির্ণয় আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলাম। পাশে আমার সম্মানিত বিধায়ক, প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী মহোদয় এখানে উপস্থিত আছেন, সহ সভাধিপতি পশ্চিম জেলা আমাদের প্রকাশ দা, আমাদের মন্ডল সভাপতি, সম্পূর্ণ সহযোগিতা এবং খুব অক্লান্ত পরিশ্রম তারা করেছেন। তারাও এই কর্মসূচিতে অংশীদারিত্ব এবং তারাও পণ করেছেন যে না, আমরাও এই যে বৃক্ষরোপণ করা হবে তাতে আমরা সক্রিয় ভূমিকা নেওয়া হবে। এবং এলাকার বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধান, উপপ্রধান থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিরাও, তারাও এই যে আমাদের যে উদ্যোগ, এই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়ে তারাও নিজেরা গাছ লাগানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন। এবং আজকে তার শুরুয়াত হয়েছে। আমাদের লক্ষ্য, আমার যেটা লক্ষ্য এবং আমাদের যে লক্ষ্য, যে আমরা আমতলি বাইপাস পুরো পর্যন্ত আমরা লাগাবো, তার আজকে শুরুয়াত করেছি আমরা স্বল্প পরিসরে, এবং বাই দিস টাইম আমরা সেই গাছগুলি আমতলি পর্যন্ত আমরা লাগিয়ে দেব। এটা তো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। আপনারা দেখেছেন গত পরশুদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি একটা বিবৃতি করেছেন যে নেশার সঙ্গে যারা জড়িত, তারা যেই হোক, তারা এই রাজ্যের শত্রু, দেশের শত্রু, আমাদের সমাজের শত্রু, সে যেই হোক না কেন, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্য প্রশাসন করবে। এবং জিরো টলারেন্স, আমরা চাই জিরো টলারেন্সের মাধ্যমে এই রাজ্যের এই যে আমাদের নেশার কবল,
কারণ আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আগামী প্রজন্ম ধ্বংসের পথে চলে যাচ্ছে, তাদেরকে রক্ষা করতে হবে। এবং সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টতার সহিত গত পরশুদিন ওনার বক্তব্য পেশ করেছেন। আমি সাধুবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং প্রশাসনকে সম্পূর্ণ জিরো টলারেন্সে কাজ করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। আর আপনি যেই প্রসঙ্গটা বলেছেন যে এই দিক দিয়ে হয়তো ট্রানজিট রোড ব্যবহার করেন, বাইপাসকে ব্যবহার করেন, নিশ্চয়ই সময় সময় আপনারা দেখছেন সময় সময় পুলিশ তার ব্যবস্থাও নিচ্ছে এবং যারা দোষী তাদেরকে রেহাই করা হবে না, তাদের ব্যবস্থা কিন্তু বিশালগড় সেন্ট্রাল জেল অপেক্ষা করছে। আমরা চাই এই রাজ্যের সার্বিক উন্নয়ন হোক। আমরা ভারতীয় জনতা পার্টি সরকার, আমরা বারবার মুখ্যমন্ত্রী বলছেন, দেশের প্রধানমন্ত্রী বলছেন, আমার বিধায়করা বলছেন যে আমরা সমাজকে পরিবর্তন করতে চাই। এই যে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি, সমাজের ভারসাম্য রক্ষা, পরিবেশকে রক্ষা করা, তার জন্য ভারতীয় জনতা পার্টি উদ্যোগ নিয়েছে। আমরা তো ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা তো আমাদের জনপ্রতিনিধি আছে, আমরা লেবার লাগিয়ে অমুক লাগিয়ে সমুক লাগিয়ে আমরা গাছ লাগিয়ে শেষ করে দিতে পারি। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা অর্ডার পাস করলো যে সমস্ত জায়গায় গাছ লাগাতে হবে, লেবার দিয়ে সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্ট গাছ লাগাতে পারে। কিন্তু আমরা চাই যে সমাজকে পরিবর্তন করা হোক, সমাজকে জাগ্রত করতে হবে। যারা গাছটা লাগালো, আজকে অনেক মহিলারা মিলে আজকে উদ্যোগ নিয়েছে, এখানে গাছ লাগিয়েছে, তাদেরকে জিজ্ঞেস করেছে, এখানে ফলের গাছও লাগিয়েছে। তো জিজ্ঞেস করলাম এই ফল কে খাবে, তো ওনারা বললেন যে না আমরাও খেয়ে যাব। তো আজকে যখন আমি গর্ববোধ করবো, যেমন আমার মায়ের নামে এখানে একটা গাছ লাগিয়েছি, আমিও যখন আমার আগামী প্রজন্মকে নিয়ে আমি যখন এদিকে আসব, তখন আমি বলবো যে না এই গাছটা আমি লাগিয়েছিলাম, এটার দায়বদ্ধতা আমার, এইটার অ্যাকাউন্টেবিলিটি আমার। তো এই যে পরিবেশ এবং আমাদের সমাজকে পরিবর্তনের কথা বলা হচ্ছে এবং যারা যারা তার সঙ্গে জড়িত, নিশ্চয়ই প্রশাসন তার যে ব্যবস্থা আমাদের প্রশাসন সেটা করবে। বলেছে খুব ভালো অনুষ্ঠান করুন, আমি থাকবো। জগৎদাকে জিজ্ঞেস করলাম, জগৎদা বললো করুন। আমি অ্যাকচুয়ালি দীর্ঘদিনের আমার বন্ধু কর্মী অ্যাডভোকেট পুলক দেবনাথ, ওনাকে বলে দিয়েছি আমরা সনাতনী লোক হিসেবে আমরা এগুলি সনাতন ধর্মটাকে আমরা প্রচার করতে চাইতেছি বিভিন্নভাবে। দত্তকে আসন গ্রহণ করতে থ্যাংক ইউ। অনিল বাবু একজন লোক আছে, ওই লোক, উনি আমার বাড়িতে পত্রিকা দেন। আমি দেখি বিজেপি যে উনি পত্রিকা দিচ্ছেন, তো আমি বললাম দাদা আপনার কি রেইনকোট নেই? না আমার তো রেইনকোট নেই। তো আমি মনে মনে একটা চিন্তা করলাম ওই দিনই, বলে না আমি রেইনকোট দেবো। ওনাকে বলেছিল আমি রেইনকোট দেবো আপনাকে। তারপর চিন্তা করলাম যে দেবোই যখন 8-10 জনকে দেবো একসঙ্গে, তো 10 জনকে দেবো এরকম একটা দীপাঞ্জন বণিক ওনাকে আসন গ্রহণ করার জন্য আমাদের এই এলাকার 7 নম্বর ওয়ার্ডের একটা বুথে আছে। তো আমরা ম্যাডামকে বলবো আসন গ্রহণ করার জন্য। সবাইকে তো জায়গা আজকে যারা এখানে উত্তরীয় দিয়ে অতিথিদের প্রথমে বরণ করা হবে। আমি অনুরোধ করবো দেয়া দেবে দিদি একটু দূরে রেখেন। শ্রবণ বাবুকে, দিকে রাকেশ দাস আছে। তারপর অনুরোধ করবো অমর তিথি। তো এই তিথি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সঙ্গে নিয়ে আমরা এখানে অনুষ্ঠান করতেছি। এই অনুষ্ঠানটা হলো কি আমাদের 7 নং ওয়ার্ডের 5 নং বুথে বিশিষ্ট সমাজসেবক যিনি সত্যজিৎ নাহা দাদা উপস্থিত, আজকে ওনার তরফ থেকে আজকে এই প্রোগ্রাম। তো
তো আমি কর্পোরেটর হওয়ার পর দাদার প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে উনি ডাকেন, আমি আসি। বিভিন্নভাবে উনি সামাজিক কাজে উনি যুক্ত আছেন এবং প্রায় সময় প্রত্যেক সময় উনি মানুষের সেবায় নিজেকে নিযুক্ত রাখেন। তো আমি আজকে দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা পেপার হকার যারা রয়েছেন ওনারা সকাল সকাল উঠে এই বৃষ্টি এই শীত উঠে ওনারা বাড়ি বাড়ি গিয়ে পত্রিকা ওনারা দেন। তো দাদার যে মানবিকতা যে ভালোবাসা আজকে উনি প্রকাশ করেছেন, ওনাদেরকে আজকে উনি রেইনকোট এবং হনুমান চালিসা এবং এই যে গীতা আজকে যে দিয়েছেন, আমি দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি সকলকে বলবো এইভাবে এগিয়ে আসতে এবং মানুষের জন্য সহযোগিতা করার জন্য প্রত্যেককেই বলবো এবং দাদাকে অসংখ্য ধন্যবাদ। ওদের কথা চিন্তা করে ওদেরকে যে রেইনকোট দিয়েছেন, ওনারা বৃষ্টি ভিজে যে কাজ করেন, সত্যি ওনার কাজ, ওনারা সকালে পেপার দেন, আমরা সারা ভারতবর্ষে সারা ত্রিপুরার খবর ওনার থেকে আমরা পাই। তো আমি প্রত্যেককে বলবো বিভিন্ন সামাজিক কাজে সবাইকে এগিয়ে আসতে এবং দাদার পুরা পরিবারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
ভালো উড়াইছ না উড়াই গেল ঘন্টা পিচ্চা হ্যাঁ পিচ্চা না না ওপেন নাই গো আরো শান্তি যাও এই যে পাঁচকো ঠিক দা না না আমি এটাই দেখবো এই কে রাজেশা শুনছ দেখুন, আমরা সর্বপ্রথম আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি কেয়ার পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই। এবং আমরা সবাই জানি যে 14 দেবতার পুজো যখন শেষ হয়, মানে খার্চি পূজা যখন শেষ হয়, তার 14 দিন পরে এই কেয়ার পূজা এখানে হয়ে থাকে। এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই কেয়ার পূজা শুরু হয় এবং এখনো তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে এবং রাজবাড়ির সামনেই পুজো হয়ে থাকে। আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কেয়ার পূজার ভিতরেই থাকতো। এবং এই কেয়ার পূজা উপলক্ষে যে মূলি বাসকে তার প্রতিকৃতি করে এখানে পুজো হয়। আজকে যারা চন্তায়, যারা ওখানে 14 দেবতার বাড়িতে পুজো দেন,
যে পুরোহিত, তাদের চন্তায় বলা হয়, তারাও এখানে এসছে, তাদের আশীর্বাদ আমরা নিলাম। এবং মেইন যে উদ্দেশ্য, আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য, রাজ্যের যাতে কোনো রকম মানে খারাপ কিছু না হয়, তার জন্যই কিন্তু এই পুজো। এবং এই ধরনের এভিল যে এলিমেন্ট আছে, তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে, বিশেষ করে যারা মহামারী রোগ ইত্যাদি হয়, সেইভাবে মানুষ বাঁচতে পারে, ভালো থাকতে পারে, তার জন্য এই পুজো, মঙ্গল কামনার জন্যই এটা পুজো হয়ে থাকে। এবং ভ্রাতৃত্ব বোধ আমাদের মধ্যে গড়ে উঠুক, এর জন্য এটা পূজা। শুধু মহারাজ এই যে এখানে বাড়ি, মহারাজার বাড়ির সামনেই শুধু হয় না, রাজবাড়ির সামনে হয় না, গ্রামে গঞ্জেও অনেক যারা ত্রিপুরী আছে, ইয়াং যারা আছেন, বা যারা আমাদের অন্যান্য যারা ট্রাইবেল যারা জনজাতি গোষ্ঠী আছে, তাদের মধ্যেও কিন্তু এই কেয়ার পূজা হয়ে থাকে। তো আমি আজকে আবার আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে মহারাজের মঙ্গলের জন্য এটা আগাগোড়াই হয়ে আসছে, রাজন্য আমল থেকেই চলে আসছে এবং সেইভাবেই চলছে। এখন সরকার বাহাদুরও সেইভাবেই চালাচ্ছে এবং কোনো পরিবর্তন হয়নি। আমাদের যেভাবে ছিল সেভাবে কের পূজা হচ্ছে একটা নির্দিষ্ট গণ্ডি বা বেষ্টনীর মধ্যে সেই কের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই পূজা সম্পূর্ণ তান্ত্রিক। আজকে পরিবেশটা কিরকম? মানে আমাদের কের পূজার পরিবেশ খুব নিরিবিলি থাকে। মুখ্যমন্ত্রী এসেছিলেন এর আগে না, কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী এখানে আসেনি। আজকে আমরা খুব আনন্দিত হচ্ছি যে মুখ্যমন্ত্রী স্বয়ং এসেছেন এবং আমাদের বিএম সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সবাই এসে আমাদের কের পূজায় যোগদান করাতে আমরা খুব আনন্দিত হচ্ছি। প্রথম মানে এইবারই জীবনের প্রথম এই কের পূজায় দেখা গেছে মুখ্যমন্ত্রী। আমার সম্ভবত হয়েছে রাজমন্দির রাজকীয় ব্যবস্থা শুরু হয়েছে এবং কাদের পুজো? खेर पूजा এটা গত মাল্টিপল সদি সে হইতা আছে। আর খের পূজা মধ্যে মেনলি যে আমার ট্রাইবাল ভাই বন্ধুগুলি আছে, এগুলি গ্রামে গুড ওমেন, মানে কি সব মানুষ ভালো থেকে থাকে, ভগবান থেকে প্রার্থনা করে। আর যে ব্যাড ডেভিল আছে, মানে কি যে ভালো মানুষ নাই, এইগুলি বাহারে থাকে। আর ট্রাইবাল নন ট্রাইবাল বন্ধুত্ব মাধ্যমে এই পূজা আয়োজিত করে। এটা অলরেডি একটা খুব পবিত্র মাসে চলতে আছে, শ্রাবণ মাসে, যে হিন্দু ক্যালেন্ডারও খুব ভালো মাস। আর আমি উম্মিদ করি কি এই যে ইউনিটি আছে পূজা মধ্যে ট্রাইবাল নন ট্রাইবাল, এই আমার প্রদেশের মধ্যে থাকবো। আর হরেক প্রদেশবাসীকে ভালো থেকে সুস্থ থাকবো, সুরক্ষিত থাকবো। আর এটা ইউনাইটেড আমি একটা এই পূজাগুলি কন্ডাক্ট করতে থাকবো। এখন আপনি দেখবেন যে 2-2.5 বছর হইলে মোবাইল আমরা অভ্যাস করে লেগেছি, ভাত খায় না, ঠিক আছে, মোবাইল এখন দেখবেন 2.5-3 বছর 3-4 বছরের বাচ্চারা এত মোবাইলে অ্যাডভান্স, যেটা আমরাও পাবো। ঠিক আছে, শুনেন এখন আমরা যেরকম মানে আমাদের
আজকে ত্রিপুরা ওটি টেকনোলজি অ্যাসোসিয়েশন, যারা ওটি সংক্রান্ত যারা পড়াশোনা করছে তারা একটা অর্গানাইজেশন করেছে। তো এই অর্গানাইজেশন আজকে একটা তারা রক্তদান শিবির আয়োজন করেছে এবং এখানে একটা ওয়ার্কশপ এবং তারা স্টুডেন্টদেরকে অ্যাডভান্স টেকনোলজি সম্পর্কে ওয়াকিবহাল করা, তো এখানে একটা সুন্দর পরিবেশে তারা আয়োজন করেছে। আমি ধন্যবাদ জানাই যে তারা এই সমস্ত করার আগে তারা এই রক্তদান মহৎদান তারা এগিয়েছে, যে সমাজের প্রতি যে দায়বদ্ধতা সেটাকে তারা স্বীকার করে আগামী প্রজন্মের কাছে সেটা বার্তা রাখার একটা প্রচেষ্টা করছে। আমি এখানে এসে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে আসলে আমরা চিকিৎসা ক্ষেত্রে ওটি টেকনোলজি যারা রয়েছে তাদেরও একটা অপরিসীম ভূমিকা থাকে, বিশেষ করে সার্জারি ক্ষেত্রে তাদের ওটি টেবিলে নিয়ে যাওয়া থেকে শুরু করে এবং টেবিল থেকে ফেরত পাঠানো পর্যন্ত তাদের একটা অপরিসীম ভূমিকা থাকে। তো তারা সেই দুঃসাহসিক সেই কর্মকাণ্ডে তারা করছেন এবং আগামী দিন আমরা জানি যে নতুন নতুন টেকনোলজির মাধ্যমে আমাদের এই সার্জারিগুলি করার সিদ্ধান্ত হয় এবং সেখানে মেডিকেল সায়েন্সে একটা বিশাল পরিবর্তন আমরা দেখতে পাই। আমাদের রাজ্যেরও সরকার সেই নতুন টেকনোলজিকে পাথেয় করে এবং ইতিমধ্যে আমাদের সরকার যে আমাদের জিবি হসপিটালের লোডকে কমানোর জন্য আমাদের বিভিন্ন জেলা হসপিটালগুলিতেও যে ওটি এবং অত্যাধুনিক ওটি ব্যবস্থা আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, সেগুলিও বাস্তবায়ন করা হবে। তো সব মিলিয়ে যে আমাদের এই অর্গানাইজেশনের যারা রয়েছে কর্মকর্তারা আগামী দিন তাদের কর্মসংস্থানের পাশাপাশি এই সামাজিক দায়বদ্ধতা প্রতিপালনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। বাইকটা লইতে হবে তো কমরেডদের অনুরোধ করবো মাইকে আসার জন্য। জনবিরোধী নীতির সমূহ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিজেপি সরকারের জনবিরোধী নীতি সমূহ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। স্বার্থে বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। করতে সাহায্য করুন, দ্রুত করুন, বাইকটা লই দিও ভাই তাড়াতাড়ি করুন। যুব কমরেডদের বলবো সংগ্রাম, সংগ্রাম, আন্দোলন জনগণকে হয়রানি করা বন্ধ অবিলম্বে করতে হবে, অবিলম্বে প্রত্যাহার করতে হবে। স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। অবিলম্বে করতে হবে, অবিলম্বে বর্ধিত জল কর প্রত্যাহার করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। সিপিআইএম দিচ্ছে না, সিপিআইএম এর সংগ্রাম, সংগ্রাম, সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছে, কার সাথে জবাব চাই, জবাব দাও। সাধারণ জনগণকে হয়রানি করা মানছি না, মানব না। সাধারণ জনগণের প্রত্যাহার করতে হবে। স্মার্ট মিটার বসানোর নামে জনগণকে হয়রানি করা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অবিলম্বে স্মার্ট
বাতিল করতে হবে, স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত অবলম্বনে বাতিল করতে হবে। আজকের এই মিছিল থেকে আয়োজনের বর্ধিত স্মার্ট মিটারের বিল কার সত্ত্বে বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। অবিলম্বে প্রত্যাহার করতে হবে। স্মার্ট মিটার বসানো মানছি না, মানবো না। অবিলম্বে বিদ্যুতের প্রতিযোগিতার প্রত্যাহার মিটার বাতিল করতে হবে। অবিলম্বে স্মার্ট মিটার সংগ্রাম আন্দোলন রাজ্যের বিজেপির যে জোট সরকার, এই জোট সরকার মানুষের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করেছে। তারা একদিকে বিদ্যুতের বিল বাড়িয়ে দিয়েছে, বিদ্যুতের বিল বাড়ানোর নামে পেছনে চর্চা দিয়ে বিদ্যুৎ দপ্তরকে বেসরকারি করার প্রথম ধাপ হিসাবে স্মার্ট মিটার আমদানি করেছে। একদিকে বিদ্যুৎ দপ্তরকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, অন্যদিকে মানুষের যে দ্বিতীয় জীবন আমরা বলি সেটা হচ্ছে পানীয় জল। এই পানীয় জলের উপর ইতিমধ্যে তারা ট্যাক্স বৃদ্ধি করে দিয়েছে। এখানেই তারা ক্ষান্ত থাকেনি, আমাদের রাজ্যের শিশুদের এবং বিশেষ করে বয়স্ক মানুষের প্রতিদিন যে পুষ্টি যোগায় দুধ, আমাদের বামফ্রন্ট সরকারের তৈরি করা গোমতী ডায়েরি, এই গোমতী দুধ সেখানে পেছনের দরজা দিয়ে বৃদ্ধি করে দিয়েছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, নানান কায়দায় মানুষের পকেট কাটার উদ্যোগ গ্রহণ করেছে। আপনারা দেখেছেন খবরের কাগজে, আমাদের রাজ্যে একটা দপ্তর আছে ওজন ও পরিমাপ দপ্তর। এই ওজন ও পরিমাপ দপ্তরের মধ্যে আমাদের যারা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, বড় ব্যবসায়ী থেকে শুরু করে সবাইকে বৎসরে একবার দাঁড়িপাল্লা, বাটখারা এগুলিকে রিনিউ করতে হয়, নবীকরণ করতে হয়। আমাদের রাজ্যের সরকার একটা নোটিশের মধ্য দিয়ে এই রিনিউ লাইসেন্স ফ্রি দ্বিগুণের বেশি বৃদ্ধি করে দিয়েছেন। আমরা জিজ্ঞেস করতে চাই, এটার নাম কি সবকা সাথ সবকা বিকাশের সরকার? এটার নাম কি ডাবল ইঞ্জিনের সরকার? এটার নাম কি জনগণের সরকার? এই সরকারের নাম কি ওই যারা নির্বাচনের আগে স্লোগান দিয়েছিল ভিশন ডকুমেন্টের মধ্য দিয়ে গরিব মানুষের পাশে দাঁড়াবে, তারা আজকে গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আপনারা লক্ষ্য করেছেন, এখানে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে আছেন, আপনাদের কাছে বিস্তারিত বলবেন। আমরা সিপিআইএম জনস্বার্থে বিভিন্ন সময় রাস্তায় নামিয়ে রাজ্যের মানুষ জানেন, এ রাজ্যের মানুষ জানেন যে আমরা সিপিআইএম অযথা মানুষকে হয়রানি করি না, মিছিল করে, মিটিং করে, রাস্তা অবরোধে আমরা বিশ্বাস করি না, হিংসাত্মক আন্দোলনে আমরা বিশ্বাস করি না। জনগণের স্বার্থ সম্বলিত বিভিন্ন দাবি নিয়ে লড়াই আন্দোলন করার জন্যই আমরা রাস্তায় নামি। আপনাদের মনে থাকবে, আজকের থেকে 2 বছর, 2.5 বছর আগে ওই আগরতলার ভুতুরিয়ার সামনে বিদ্যুৎ দপ্তরের যে হেডকোয়ার্টার, এই হেডকোয়ার্টারে এই মানিকদেরকে সাথে নিয়ে আমরা বিক্ষোভে বসেছিলাম। আমরা সেদিন স্লোগান তুলেছিলাম, রাজ্যের বিদ্যুৎ দপ্তরকে বেসরকারি হাতে আস্তে আস্তে করে তুলে দেওয়া যাবে না। ওই সেদিন আপনারা জানেন আমাদের রাজ্যের মধ্যে ওই ফিটকুর মতো, ওই সাই কোম্পানির মতো কতগুলো বেসরকারি কোম্পানিকে ডেকে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব দিয়েছিল। 2 বছর অতিক্রান্ত হয়নি। আমরা সেদিন সন্দেহ প্রকাশ করেছিলাম, এই প্রাইভেটের হাতে বিদ্যুৎ দেওয়া মানে রাজ্যের সর্বনাশ ডেকে আনা। 2 বছরের মাথায় আজকে প্রমাণিত, এই প্রাইভেট কোম্পানিগুলো আমাদের রাজ্যের গ্রাহকদের পকেট কেটে কোটি কোটি টাকা নিয়ে রাজ্য ছেড়ে পালিয়েছে। ওই যারা রাজ্য ছেড়ে পালিয়েছে তাদেরকে গ্রেফতার করার দায়িত্ব আমাদের রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী
এই বেসরকারি কোম্পানিগুলো নিয়ে কোনো কথা বলছে না। যারা আমাদের টাকা চুরি করে পালিয়ে গেল, যারা গ্রাহকদের টাকা নিয়ে ছিনিমিনি করলো, এই প্রাইভেট কোম্পানিগুলো বহাল তবিয়তে গিয়ে আরেক রাজ্যে ব্যবসা খুলে বসেছে, আমাদের রাজ্যের টাকা নিয়ে পালিয়েছে। আর আমাদের রাজ্যের গ্রাহকদের যারা বিল দেয়, রীতিমতো গরিব মানুষ, তাদের পকেট কাটার জন্য বিদ্যুৎ মাসুল বাড়িয়ে দিয়েছে। স্মার্ট মিটারের নামে পেছনের দরজা দিয়ে টাকা আদায় করার আমদানির ফন্দি খুঁজছে। আমরা প্রশ্ন ছুড়ে দিতে চাই, যারা এই স্মার্ট মিটার লাগানোর দায়িত্ব নিয়েছে তারা কারা? তাদের পেছনে সরকারের কোনো শিলমোহর আছে? এই বেসরকারি কোম্পানির হাতে এই স্মার্ট মিটার ছেড়ে দিয়েছে। স্মার্ট মিটার নিয়ে প্রতিদিন খবরের কাগজে অজস্র খবর বেরোচ্ছে, কিন্তু এই খবর নিয়ে ইনকোয়ারি না করে উল্টে গ্রাহকদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন তারা দেখবেন আমাদের রাজ্যের গরিব মানুষ প্রতিদিন এই স্মার্ট মিটারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। তারা বলছে আমাদের মাথার উপর ঘর নেই থাকার, আমাদের স্মার্ট ঘরের ব্যবস্থা করে দিন। কেউ বলছে আমার কাজের বন্দোবস্ত নেই, আমাকে কাজের বন্দোবস্ত করে দিন। কেউ বলছে আমার রেগার কাজ নেই, আমাকে রেগার কাজের ব্যবস্থা করে দিন। কেউ বলছে আমার এলাকায় ট্রান্সফরমার 1 বছর হয়েছে নষ্ট, ঠিক করছে না, আমার ট্রান্সফরমার ঠিক করে দিন। কিন্তু রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এ নিয়ে একটা কথা বলছে না। আজকেও খবরের কাগজে দেখবেন, বড় বড় খবরের কাগজগুলো শিরোনাম করেছে আমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তরে দেনার দায়ে ডুবে গেছে, দেনার দায়ে ঋণগ্রস্ত আমাদের বিদ্যুৎ নিগম। মালিকদের বলবেন আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ছিল, আমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তরকে গর্বের জায়গায় নিয়ে গিয়েছিল। পালাটানা বিদ্যুৎ, মনোরচক বিদ্যুৎ প্রকল্প, ওই আমাদের বরগুনার বিদ্যুৎ প্রকল্প থেকে আমরা উদ্বৃত্ত বিদ্যুৎ রোজগার করে দেশের বাইরে বিদ্যুৎ বিক্রি করে আমাদের ফান্ড তৈরি হয়েছিল। আর এই ফান্ড আজকে ঋণের দায়ে ওই জরাগ্রস্ত আমাদের এই বিদ্যুৎ দপ্তর এই নিয়ে টু শব্দ করছে না। এই ঋণ পরিশোধ করার জন্য পেছন দিয়ে গ্রাহকদের পকেট কাটছে। একই কায়দায় ওই পানীয় জল পায় না, এক বেলা গেলে আরেক জল নাই, জলের সাথে কেঁচু যাচ্ছে, পিঁপড়ে যাচ্ছে, আরশোলা যাচ্ছে, বিশুদ্ধ পানীয় জল নেই। আগরতলার হেডকোয়ার্টার নেতাজি চৌমুহনীর কাছে কদিন আগে আপনারা দেখেছেন খবরের কাগজে, এই জল পান করলে জন্ডিস হচ্ছে। ডাক্তাররা সার্টিফিকেট করেছে পৌরসভার জল থেকে পেটের রোগ হচ্ছে। আগরতলা শহরে দূরবর্তী কোনো জায়গায় না, বিশুদ্ধ পানীয় জল যারা সরবরাহ করতে পারে না তারা জলকর এক কলমের খোঁচায় বাড়িয়ে দিয়েছে। ওই আমরা আজকে জানেন আপনারা গ্যার পূজার ছুটি, আমরা আধিকারিকদের কাছে সময় চেয়েছি। আগামী সোমবার আমরা ওই রান্নার গ্যাস যারা সাপ্লাই দেয় আগরতলা শহরে মাটির নিচ দিয়ে, যারা আমাদের পিএনজি গ্যাস, অটো রিক্সা, বাস গাড়ির যে গ্যাসে চলে, এই গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। আমরা ঠিক করেছি সদর মহকুমার পক্ষ থেকে আগামী সোমবার এই জলবোর্ডে আবার আসবো, ডেপুটেশনের কপি নিয়ে অফিসারদের সাথে মিলিত হব। গুরকা বস্তিতে আমরা যাব, ওই যে যারা গ্যাস সাপ্লাই দেয় যেই সংস্থা আছে টিএনজিসিএল, তাদের সাথে আমরা ডেপুটেশনে মিলিত হব। আধিকারিকদের আমরা প্রশ্ন ছুড়ে দিতে চাই, আপনারা কার স্বার্থে, কার কথায় আপনারা গরিব মানুষের পকেট কাটছেন? সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এটা করা সম্ভব না। আপনাদেরকে সর্বশেষ আমি সতর্ক করে দিতে চাই বন্ধু, আমাদের রাজ্যের যে শাসক গোষ্ঠী বিজেপি, আমাদের রাজ্যের শাসক গোষ্ঠী যে তিপ্রা মাথা, তারা নীতিগতভাবে দিল্লিতে বসে সিদ্ধান্ত করে বিজেপি সরকারের হাত দিয়ে মানুষের স্বার্থে কোনো সিদ্ধান্ত বের হতে পারে না। বিজেপি মানেই হচ্ছে জনবিরোধী। এটা গত 8 বছর ধরে আমরা অক্ষরে অক্ষরে প্রমাণ পাচ্ছি। তাই আপনাদের কাছে আহ্বান করতে চাই, এই শাসক গোষ্ঠীর শাসক যারা বিজেপি দল, এই বিজেপি দলকে জনবিচ্ছিন্ন না করে, বিজেপি দলকে কোণঠাসা না করে জনস্বার্থের লড়াই আমরা সফল করতে পারবো না। তাই চলুন, একদিকে আমাদের এই জনস্বার্থ সম্বলিত লড়াই রাস্তায় নেমে চলবে, অন্যদিকে বিজেপির বিরুদ্ধে সাংগঠনিকভাবে আমাদের লড়াই চলবে। যারা আমাদের কথা বলতে দেয় না, যারা আমাদের লড়াই
করতে দেয় না, যারা রাস্তায় নামলে চোখ রাঙায়, তাদের বিরুদ্ধেও পাড়ায় পাড়ায় আপনারা লড়াই তৈরি করবেন, আন্দোলন তৈরি করবেন। একদিকে বিজেপিকে কোণঠাসা করা, বিজেপিকে জনবিচ্ছিন্ন করা, আরেকদিকে আমাদের জনস্বার্থের লড়াই। এই দুইয়ের মধ্য দিয়ে আমরা সিপিআইএম মানুষের পাশে থাকতে চাই, জনগণের পাশে থাকতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা আমাদের লড়াইয়ের সাথী হবেন, এই আহ্বান আপনাদের কাছে রেখে আগামীর লড়াইও আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা করে আমার কথা বলা শেষ করছে। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। আরে নির্মল ডিস্টার্ব করো। নাই থাকবি না, আরো বকবে। এটা ট্রেনটা তুলে দিয়ে রাস্তাটা উঁচা করে দিয়ে সুন্দর উঁচা করে দিয়ে এরপরে তো পর আসা কভার করতে গেলে তো একটা বিল চালাম কিনবে নি নতুন বিল বার আছে সুগার নাই রুজনি ভালো সামনে দাঁড়ায় গেলাম একটাই করতেছে কি খবরটাকে দেখে না স্যার স্যার একটু কম নাই কোনো লক্ষ্য টাকা দিয়েছে ফ্লো আছে তো এটা তো অনেকটা ভবিষ্যতে যদি ইয়া হয় তো আরো তো মানে এদিকে পারবো না, এদিকে তো পারবো না। আজকে আগরতলা পৌর নিগম অন্তর্গত 25 নম্বর ওয়ার্ড কেয়ারি বাগানের সামনে দুটি গলি আমরা পরিদর্শন করছি। এখানে কাজ বরাদ্দ হয়েছিল কিছু কিছু এলাকার যারা নাগরিকরা বসবাস করেন তাদের কিছু সমস্যা বা অভিযোগের কথা তুলে ধরেছেন আমাদের যিনি এই এলাকার সম্মানীয় কর্পোরেটর এমএসি মেম্বার তুষারকান্তি ভট্টাচার্যের কাছে। তারপর আমরা এটা আজকে পরিদর্শনে এসেছি, এলাকার সঙ্গে কথা বলছি, তারা কাজ করতে কোনো আপত্তি নেই বলেছি। তো আমরা সেভাবে আমরা PWD-1 যিনি এক্সিকিউটিভ আছেন সঞ্জয় বাবু সরকার, উনিও আছেন আমাদের সঙ্গে। আমাদের এমএসি মেম্বার তুষারকান্তি ভট্টাচার্য, আমাদের মনোজ পঞ্চায়েত প্রাইম মেম্বার, আমাদের কর্পোরেটর আছেন বিদ্যুৎ মহোদয়া, আমাদের ডেপুটি কমিশনার সুব্রতবাবু আছেন, এসিস্ট্যান্ট কমিশনার সহ আমাদের আধিকারিকরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুপার ইঞ্জিনিয়ার সবাই আছেন আমাদের পৌর নিগমের। সার্বিকভাবে আমাদের এখানে সমাজসেবী যিনি অমিতাভ ভট্টাচার্য আছেন। তো এই এলাকায় আমরা পরিদর্শন দিয়েছি, মানুষ আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন তাদের সন্তুষ্ট, বিশেষ করে তুষারবাবুকে ধন্যবাদ জানাই। অনেক কাজই উনি এই ওয়ার্ডে করেছেন যেগুলি বিগত দিনে মানুষের সমস্যা ছিল বা চাহিদা ছিল, কাজ হয়নি, কিন্তু আমাদের দায়িত্ব নেওয়ার পর বিশেষ
করে ওয়ার্ডের অনেকগুলি কাজ করেছেন। আমরা রবিদেশ পাড়াও আমরা গিয়েছি, আমাদের এসসি কর্পোরেশন থেকে আগে 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল, তো সেইগুলি মেনটেন্স করা, নতুনভাবে তৈরি করা, পাশাপাশি আরও 15 লক্ষ টাকা ফান্ড দিয়েছেন তাদের কিছু কিছু কাজ করার জন্য, ড্রেন, রাস্তা এবং ঘরগুলি মেরামতির জন্য। সেই হিসাবেও আমরা আমাদের আধিকারিকদের বলা হয়েছে তাদের কাজ যাতে শুরু করার মধ্যে তাদের সহযোগিতা আমরা চাইছি। সার্বিকভাবে আগরতলাকে নতুনভাবে সাজানোর জন্য সমস্ত ওয়ার্ডে আমরা কাজ শুরু করছি। 25 নম্বর ওয়ার্ডও আজকে অনেক জায়গায় আমরা দেখেছি খুব অনেক ভালো কাজ হয়েছে, এবং কিছু কিছু যে কাজগুলি বাকি আছে আমাদের পশু দপ্তরের যিনি আছেন উনিও কর্মটা একজন ভালো অফিসার, উনিও আমাদেরকে সহযোগিতা করেন। দপ্তরটি নগরায়ণ দপ্তর, স্মার্ট সিটি মিশন এবং পৌর নিগম সবাই মিলে আমরা আগরতলার সার্বিক উন্নয়নের চেষ্টা করছি। আমরা তো বসি ওই যার সিলিন্ডার নিছে নি সকাল 9:30টার দিকে থানাতে একটা চুরির ঘটনা গেছে। এখানে দলেশ্বর রুট নাম্বার 8/16। তো এই খবর অনুসারে আমরা আইলাম, এসে দেখি প্রদীপ কুমার ভট্টাচার্য তাইনে একচুয়ালি চিকিৎসার জন্য মনে বাইরে গেছে, ঘর খালি আসলে আত্মীয়স্বজনরা এসে আত্মীয়স্বজনরা দেখলো গ্রিল ব্যাঙিয়া ভিতরে ওই সুকেশ দরজা ভেঙে এগুলো জিনিসের সব টস করা, আর একটা টিভি আর একটা গ্যাস সিলিন্ডার। তো মালিক তো নয়, মালিকের কাছে তো ঠিকই নিচে দিই, এখন বোঝা যাচ্ছে টাকা পয়সা আছে কিনা। এই গেটটা খোলা, ফুল তুলতে আইছি, আইয়া দিয়ে এই গেটটা ধাক্কা দিলাম, দিয়ে ঢুকলাম, এই দরজাটা একটু ধাক্কা দিয়ে দিই দরজা খোলা। তখন আমি ভাবছি যে নিশ্চয়ই চোর আইছে, ওই আমার বাসুর জিরে ফোন করলাম। তাই আইসি আর কি কি নিয়ে গেছে বলতে আমরা দেখার মতো টিভিটা দেখতেছি নাই, ঠিক আছে, টিভিটা নাই আর একটা সিলিন্ডার, কিন্তু মালিক আইলে তারা আইলে পরে বোঝা যাইব আর কি প্রদীপ ভট্টাচার্য। এটা দলেশ্বর। ঘটনা, আমার কাকি শাশুড়ি সকালবেলা ফোন করছে, আমার এটা শ্বশুর বাড়ি, আমার শ্বশুরের নাম প্রদীপ ভট্টাচার্য, ওনারা হায়দ্রাবাদ গেছেন চিকিৎসার। তো কাকিমুনি ফোন করছে যে দরজাটা খোলা দেখতেছে, হয়তো চুরি হয়েছে। তো আমরা আয়া দেখলাম, ঘরে ঢুকে দেখলাম, দেখার মধ্যে এখন টিভিটা আমরা দেখতাছি না, আর একটা সিলিন্ডার, আর গোদরেজটা ভাঙ্গা, গোদরেজের মধ্যে যার সামগ্রী আছে সব লন্ডভন্ড করে ঘরের মধ্যে ছিটানো। তো এখানে কি আছে না না আছে এটা ঠিক কইতে পারতাছি না। তারপর পুলিশকে খবর দিলাম, পুলিশ তারা আইয়া সেটা তারা এখন করে নিতেছে। নিরাপত্তা তো এখন রাত্রেবেলা না, দিনের বেলাও নিরাপত্তার অভাবেই আমরা ভুগতেছি, কারণ এই এলাকার মধ্যে আতঙ্কে আছে মানুষ, যতটুকু জানি আমরা। চোরের উপদ্রব প্রচণ্ড, এবং এটা খুব সম্ভবত নেশা যেভাবে বাড়তেছে, এই নেশার প্রভাবে এই চুরিটা। এটা ধলেশ্বর 8 নম্বর। ছবি নিশ্চয়ই আমরা
তবু তো গর্তে তো নষ্ট করে দিয়ে দাদা কি দেখছে এত শক্ত লক, এটা লটটা কেটে দিচ্ছে। একটা রড, যে রড লইছে এত বড় একটা রড, এটা দিয়ে কেজা মাই বড় ঢুকবো কেমনে? এটা দিকে যাচ্ছে, এটা কতবার নিয়ে এত মেয়ে বকরি মেয়ে আছে, মেয়ে তুমি ওই দিকটা বাড়িয়ে দাও দিয়া এম নম্বর দিছো না কোন দিকে করে যে এটা পুরা থাকলো, এটা পুরা নেই কোন কি তা এই কি কুসাই তোমার কো আমরা নিতে ধরতে পারবো তো থাক নাকি তো এমনি থাম লাগবো কি মনে করেন মালিক আইলে করব দেখ বাগিতা হয়তো বাইরে তারা আসছে এই কইতা বাইরে লিনা তুই কি দেখছস এখানে আসলে সিলিন্ডার মুসাম্বি রাখো মুসাম্বি কে এই লোক কাটছে এদিক দিয়ে ঢুকছে সন্তান নাই, আমি কি করে খামো? আমি তো না কত জায়গা লইয়া বইছি, কত টুকটাক জিনিস বেশি ইডি বেচছে আমি সংসার চালাই। আজকে এমন করছে আমরা রাস্তা হেরা না দিয়ে দেখা না দেখা তাহলে আমরা কোনো পদ্ধতি না নিয়ে আসে হেরা এমন করণটা ঠিক হয়েছে নেই। তখন আমরা কি করে খামো? আমার তো পিছিয়ে কেউই নাই, আমার কেটা চালাইব হনে, আমি কি করে খামো হনে? আমি দুটো ফেরের দেওয়ার লেগে আমি হন আসলাম। হেরা এই করলো, হেরা আমরা সুখ সুবিধা বুঝুক করে সেটা দিয়ে আসে আমরা হেরা এটা বাংলার ওষুধ আছে, আমরা ফেরা কত রাখতে আমরা কি করে খামো? আমরা আমার তো পিছিয়ে কেউই নাই, আমরা সুখ সুবিধা সরকারে করো, আমরা যেন খাওয়া বাচ্চা যেতে পারি। আমরা ওখানে কি বাড়াই দিব না খামোই না ইয়ে করুক। বাংলা থেকে বাংলা জায়গায় এটা তো জনসাধারণের লাগছে আর কি মানে এই জায়গাটাতে আগের থেকে মানে আপনার কথা কইছেন না বাজার কমিটির সাথে? বাজার কমিটির সাথে না, বাজার কমিটির থেকে তো আমরা বসে না, আমরা এত ফেট সামান লাগবো, আমরা নিজে ইচ্ছা করে বুঝি আনে ব্যবসা করতাম, নিজে ইচ্ছা করে বুঝি সেই সাইডের থেকে কাজ করতে লেগে আমরা এই সাইডে বুঝছি, তো এই সাইডে বুঝি এই সাইডের থেকে আমরা তুলা সে মানে আগে কোন ধরনের মানে মাইকিং টেকিং কালকা মাইকিং করে গেছে, আজকে বাসটা খুঁড়ি মুড়ি তুলে লাগতে বসে, আজকে দেখছি মাটি শুদ্ধ লয়ে গেছে তুললে শুদ্ধ লয়ে গেছে। भूख नहीं लगता है ना।
তো হয়েছে গত এর আগে কি আপনারা তো এখানে ওইদিকে আসলেন, আজকে এদিকে বুঝছেন কি হয়েছে ঘটনাটা কি? ঘটনা হয়েছে গিয়া এখানে ছাতি নিয়ে দোকানদারি করা যাবে, তারপরে এখানে বাঁশের চাল দেওয়া ছিল, বাঁশের খুঁটি দেওয়া ছিল। কালকে মিউনিসিপ্যালিটির থেকে কিছু পুলিশ আইছে, পুলিশ আওয়ার পরে তারা কয়ে গেছে যে বাঁশের কোনো চাল বা খুঁটি দেওয়া যাইতো না, তো এটা সরানো হোক। তো আমরা দুপুরের মধ্যে সরাই দিছি, তারা বিকালবেলা আয়া ভিডিও করে নিচ্ছে এখান থেকে। ভিডিও করা নেওয়ার পরে দেখা গেছে যে ঠিক আছে, তারা চলে গেছে গা, কিন্তু সেই আবার রাত্রেবেলা আয়া সেটা আজকে আমাদের দোকান সব ভাঙা পড়লো। এমনি মানে চাল ছাড়া বুঝতে পারবেন সেটা কইছে, তো আপনারা চাল সরাইলেন? সবই সরাইলেছি, বাঁশের কোনো এখানে আসলো না, আমরা ছাতি নিয়ে দোকানদারি করতেছিলাম। তারপরও পৌর নিগম তাই হ্যাঁ ভাঙা সব নিচে। কি এর দোকান আসতো? কি কি দোকান? ফলের দোকান আছিল, তাইনের সবজির দোকান, তাইনের মাংসর দোকান, তাইনের এই যে পূজার জিনিস বিক্রি করে দশকর্মা, বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম দোকান আছে, সব ভাঙা নেই। না, মেয়র সাহেব আজকে থেকে 2-3 দিন আগে আমরা বাজারে আইছিল, কিন্তু আয়া কইয়া গেছিল তিনি সরানোর লেগে। কালকে মাইকিংও করছে, আজকে তো মাইকিং করছে এরকম কইছে না কি সব একবার সব দোকানপাট ভাঙ্গিয়া তছনছ করে নিব। যা করছে আমার মনে হয় অমানবিক, এরকমটা করা উচিত হয়েছে না। কতগুলো দোকান আসলে না এখানে তো পুরোটা বাজারে বাদের শিফটিং হয়ে আইছে, যেহেতু বাজারে এইদিকে কাজ চলতেছে, পুরোটা বাজার শিফটিং হয়ে আইছে। মানে সবই না ব্যবসায়ীরা আসলে? সবাই ব্যবসায়ী। কি কি দোকান আসলে না? সবজি, ফল আর অন্য অন্য দোকানও আসলো, মাংস। না না এমনি লিখেন, আমি ওই সামনে আপনারা যেন ওপেনিং পয়েন্টটা Atau bisa toh kalau bisa toh. বইয়া লাগান না, এক লগে গাছে ঘুরে ঘুরে সব দাঁড়ান না আছে, সব এক লগে লাগাইবো। এই বিষয়টা সব গাছের গুড়ি সবাই এটা পুরা হোয়াইট করলে আছে, সবই পুরা মাইট। এটা খাওয়া না করে ভালো লাগে। ভারত মাতা কি জয়। ভারত आगे रखते भाई यार विचार लो चलो रे अरे बोलन का विषय तो बोलन
সভাপতি রাজীব ভট্টাচার্য জিন্দাবাদ, সভাপতি রাজীব ভট্টাচার্য ওয়েলকাম, সভাপতি রাজীব ভট্টাচার্য ওয়েলকাম, রাজীব ভট্টাচার্য জিন্দাবাদ, রতন চক্রবর্তী জিন্দাবাদ, রতন চক্রবর্তী জিন্দাবাদ। বিক্ষোভ কর্মসূচিতে দলের দলে যোগ দেন। আজকে भारत माता की जय। माँ के नाम কর্মসূচিতে দলে দলে যোগ দেন। একবার মাঁ के नाम কর্মসূচিতে দলে দলে যোগ দেন। রাজীব ভট্টাচার্য মহোদয়ের উদ্যোগে আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে দলে দলে যোগ দেন। না না প্রফেসর আমরা আরেকটা সঙ্গে যাও একজন ধরে হ্যাঁ হ্যাঁ দেখুন, সম্প্রতি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আহ্বান করেছেন যে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে এক পের মা কি নাম, অর্থাৎ মায়ের উদ্দেশ্যে একটা গাছ লাগানো, এবং গাছ লাগানো না শুধু, সেটাকে পরিচর্যা করা এবং বড় করা, এই কথাও উনি উল্লেখ করেছেন। তো তাতে সাড়া দিয়ে আমরা সারা ভারতবর্ষে আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রত্যেকেই এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। আমাদের এই রাজ্যেও বিভিন্ন জেলা মন্ডল এবং আমাদের যারা মিনিস্টার এমএলএরা রয়েছেন তারাও স্ব স্ব উদ্যোগে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করছে। আমি একটা লক্ষ্যমাত্রা রেখেছি যে আমাদের যে ন্যাশনাল হাইওয়ে গুলি হচ্ছে, ইতিমধ্যেই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে 9টি ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন এবং তার কাজ শুরু হয়েছে। এই ন্যাশনাল হাইওয়ে নির্মাণের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক পুরনো গাছ সেইগুলিকে কাটতে হয়েছে। তো স্বাভাবিকভাবেই উন্নয়নের ছোঁয়ার জন্য আমরা এই বনকে, আমরা গাছকে কাটছি। তার পাশাপাশি যে আমাদের প্রধানমন্ত্রীও বলছেন যে একটা গাছ কাটলে 6টা গাছ আমাদের লাগাতে হবে, সেটা একটা আইনেরও বিধান রয়েছে। তো সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমি সমস্ত কার্যকর্তা, সমস্ত বিধায়ক তাদের কাছে অনুরোধ করেছি, এই যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, এই ন্যাশনাল হাইওয়ের পাশে আমাদের বৃক্ষরোপণ করা উচিত এবং বৃক্ষরোপণ নয় শুধু, সেগুলিকে পরিচর্যা করা উচিত। গতকালকেও আমি খুয়াই ধলাবিল এলাকায় যেখানে বাইপাস নির্মাণ হয়েছে, সেখানেও আমাদের খুয়াই মন্ডল এবং খুয়াই জেলা কমিটির তরফ থেকে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি। এবং আজকে আমরা খয়ারপুর থেকে আমরা আপ টু আমতলী পর্যন্ত যে বাইপাস রয়েছে সেটাতেও গাছ লাগানোর একটা নির্ণয় আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলাম। পাশে আমার সম্মানিত বিধায়ক, প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী মহোদয় এখানে উপস্থিত আছেন, সহ সভাধিপতি পশ্চিম জেলা আমাদের প্রকাশ দা, আমাদের মন্ডল সভাপতি, সম্পূর্ণ সহযোগিতা এবং খুব অক্লান্ত পরিশ্রম তারা করেছেন। তারাও এই কর্মসূচিতে অংশীদারিত্ব এবং তারাও পণ করেছেন যে না, আমরাও এই যে বৃক্ষরোপণ করা হবে তাতে আমরা সক্রিয় ভূমিকা নেওয়া হবে। এবং এলাকার বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধান, উপপ্রধান থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিরাও তারাও এই যে আমাদের যে উদ্যোগ, এই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়ে তারাও নিজেরা গাছ লাগানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং আজকে তার শুরুয়াত হয়েছে। আমাদের লক্ষ্য, আমার যেটা লক্ষ্য এবং আমাদের যে লক্ষ্য যে আমরা আমতলী বাইপাস পুরো পর্যন্ত আমরা লাগাবো, তার আজকে শুরুয়াত করেছি আমরা স্বল্প পরিসরে এবং বাই দিস টাইম আমরা সেই গাছগুলি আমতলী পর্যন্ত আমরা লাগিয়ে দেব। এটা তো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। আপনারা দেখেছেন গত পরশুদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি একটা বিবৃতি করেছেন যে নেশার সঙ্গে যারা জড়িত তারা যেই হোক, তারা এই রাজ্যের শত্রু, দেশের শত্রু, আমাদের সমাজের শত্রু, সে যেই হোক না কেন তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্য প্রশাসন করবে এবং জিরো টলারেন্স, আমরা চাই জিরো টলারেন্সের মাধ্যমে এই রাজ্যের এই যে আমাদের নেশার কবল
কারণ আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আগামী প্রজন্ম ধ্বংসের পথে চলে যাচ্ছে, তাদেরকে রক্ষা করতে হবে। এবং সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টতার সহিত গত পরশুদিন ওনার বক্তব্য পেশ করেছেন। আমি সাধুবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং প্রশাসনকে সম্পূর্ণ জিরো টলারেন্সে কাজ করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। আর আপনি যেই প্রসঙ্গটা বলেছেন যে এই দিক দিয়ে হয়তো ট্রানজিট রোড ব্যবহার করেন, বাইপাসকে ব্যবহার করেন, নিশ্চয়ই সময় সময় আপনারা দেখছেন, সময় সময় পুলিশ তার ব্যবস্থাও নিচ্ছে এবং যারা দোষী তাদেরকে রেহাই করা হবে না, তাদের ব্যবস্থা কিন্তু বিশালগড় সেন্ট্রাল জেল অপেক্ষা করছে। আমরা চাই এই রাজ্যের সার্বিক উন্নয়ন হোক। আমরা ভারতীয় জনতা পার্টি সরকার, আমরা বারবার মুখ্যমন্ত্রী বলছেন, দেশের প্রধানমন্ত্রী বলছেন, আমার বিধায়করা বলছেন যে আমরা সমাজকে পরিবর্তন করতে চাই। এই যে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি, সমাজের ভারসাম্য রক্ষা, পরিবেশকে রক্ষা করা, তার জন্য ভারতীয় জনতা পার্টি উদ্যোগ নিয়েছে। আমরা তো ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা তো আমাদের জনপ্রতিনিধি আছে, আমরা লেবার লাগিয়ে অমুক লাগিয়ে সমুক লাগিয়ে আমরা গাছ লাগিয়ে শেষ করে দিতে পারি। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা অর্ডার পাস করলো যে সমস্ত জায়গায় গাছ লাগাতে হবে, লেবার দিয়ে সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্ট গাছ লাগাতে পারে। কিন্তু আমরা চাই যে সমাজকে পরিবর্তন করা হোক, সমাজকে জাগ্রত করতে হবে। যারা গাছটা লাগালো, আজকে অনেক মহিলারা মিলে আজকে উদ্যোগ নিয়েছে, এখানে গাছ লাগিয়েছে। তাদেরকে জিজ্ঞেস করেছি, এখানে ফলের গাছও লাগিয়েছে, তো জিজ্ঞেস করলাম এই ফল কে খাবে, তো ওনারা বললেন যে না আমরাও খেয়ে যাব। তো আজকে যখন আমি গর্ববোধ করবো যেমন আমার মায়ের নামে এখানে একটা গাছ লাগিয়েছি, আমিও যখন আমার আগামী প্রজন্মকে নিয়ে আমি যখন এদিকে আসব, তখন আমি বলবো যে না এই গাছটা আমি লাগিয়েছিলাম, এটার দায়বদ্ধতা আমার, এইটার অ্যাকাউন্টেবিলিটি আমার। তো এই যে পরিবেশ এবং আমাদের সমাজকে পরিবর্তনের কথা বলা হচ্ছে এবং যারা যারা তার সঙ্গে জড়িত, নিশ্চয়ই প্রশাসন তার যে ব্যবস্থা আমাদের প্রশাসন সেটা করবে। বলেছে খুব ভালো অনুষ্ঠান করুন, আমি থাকবো। জহরদাকে জিজ্ঞেস করলাম, জহরদা বললো করুন। আমি অ্যাকচুয়ালি দীর্ঘদিনের আমার বন্ধু কর্মী অ্যাডভোকেট পুলক দেবনাথ, ওনাকে এগুলি দিয়েছি। আমরা সনাতনী লোক হিসেবে আমরা এগুলি সনাতন ধর্মটাকে আমরা প্রচার করতে চাইতেছি বিভিন্নভাবে। দত্তকে আসন গ্রহণ করতে থ্যাংক ইউ। অনিল বাবু একজন লোক আছে, ওই লোক, উনি আমার বাড়িতে পত্রিকা দেন। আমি দেখি ভিজে উনি পত্রিকা দিচ্ছেন। তো আমি বুঝলাম দাদা আপনার কি রেইনকোট নেই? না আমার তো রেইনকোট নেই। তো আমি মনে মনে একটা চিন্তা করলাম ওই দিনই, বলে না আমি রেইনকোট দেবো। ওনাকে বলেছিল আমি রেইনকোট দেবো আপনাকে। তো তারপর চিন্তা করলাম যে দেবোই যখন 8-10 জনকে দেবো একসঙ্গে, 10 জনকে দেবো এরকম একটা দীপাঞ্জন বণিক, ওনাকে আসন গ্রহণ করার জন্য আমাদের এই এলাকার 7 নম্বর ওয়ার্ডের একজন বুথে আছে। তো আমরা ম্যাডামকে বলবো আসন গ্রহণ করার জন্য। সবাইকে তো জায়গা আজকে যারা এখানে উত্তরীয় দিয়ে অতিথিদের প্রথমে বরণ করা হবে। আমি অনুরোধ করবো দেয়া দেবো দিদি একটু দূরে রেখেন। তপন বাবুকে, দিকে রাকেশ দাস আছে। তারপর অনুরোধ করবো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সঙ্গে নিয়ে আমরা এখানে অনুষ্ঠান করতেছি। এই অনুষ্ঠানটা হলো কি আমাদের 7 নং ওয়ার্ডের 5 নং বুথে বিশিষ্ট সমাজসেবক যিনি সত্যজিৎ নাহা দাদা উপস্থিত। আজকে ওনার তরফ থেকে আজকে এই প্রোগ্রাম
তো আমি কর্পোরেটর হওয়ার পর দাদার প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে উনি ডাকেন, আমি আসি। বিভিন্নভাবে উনি সামাজিক কাজে উনি যুক্ত আছেন এবং প্রায় সময় প্রত্যেক সময় উনি মানুষের সেবায় নিজেকে নিযুক্ত রাখেন। তো আমি আজকে দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা পেপার হকার যারা রয়েছেন ওনারা সকাল সকাল উঠে এই বৃষ্টি এই শীত উঠে ওনারা বাড়ি বাড়ি গিয়ে পত্রিকা ওনারা দেন। তো দাদার যে মানবিকতা, যে ভালোবাসা আজকে উনি প্রকাশ করেছেন, ওনাদেরকে আজকে উনি রেইনকোট এবং হনুমান চালিসা এবং এই যে গীতা আজকে যে দিয়েছেন, আমি দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি সকলকে বলবো এইভাবে এগিয়ে আসতে এবং মানুষের জন্য সহযোগিতা করার জন্য প্রত্যেককেই বলবো এবং দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওদের কথা চিন্তা করে ওদেরকে যে রেইনকোট দিয়েছেন, ওনারা বৃষ্টি ভিজে যে কাজ করেন, সত্যি ওনার কাজ, ওনারা সকালে পেপার দেন, আমরা সারা ভারতবর্ষে সারা ত্রিপুরার খবর ওনার থেকে আমরা পাই। তো আমি প্রত্যেককে বলবো বিভিন্ন সামাজিক কাজে সবাইকে এগিয়ে আসতে এবং দাদার পুরো পরিবারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
উড়াইস না এটাই দেখবো হুম এই কে রাজেশা সোজা দেখুন, আমরা সর্বপ্রথম আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি কেয়ার পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই। এবং আমরা সবাই জানি যে 14 দেবতার পুজো যখন শেষ হয়, মানে খার্চি পূজা যখন শেষ হয়, তার 14 দিন পরে এই কেয়ার পূজা এখানে হয়ে থাকে এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই কেয়ার পূজা শুরু হয় এবং এখনো তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে এবং রাজবাড়ির সামনেই পুজো হয়ে থাকে। আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কেয়ার পূজার ভিতরেই থাকতো এবং এই কেয়ার পূজা উপলক্ষে যে মূলি বাসকে তারা প্রতিকৃতি করে এখানে পুজো হয়। আজকে যারা চন্তায়, যারা ওখানে 14 দেবতার বাড়িতে পুজো দেন, যে পুরোহিত তাদের চন্তায় বলা হয়, তারাও এখানে এসছে
তাদের আশীর্বাদ আমরা নিলাম। এবং মেইন যে উদ্দেশ্য আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য, রাজ্যের যাতে কোনো রকম মানে খারাপ কিছু না হয় তার জন্যই কিন্তু এই পুজো। এবং এই ধরনের এভিল যে এলিমেন্ট আছে তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে, বিশেষ করে যারা মহামারী রোগ ইত্যাদি হয় সেইভাবে মানুষ বাঁচতে পারে, ভালো থাকতে পারে, তার জন্য এই পুজো, মঙ্গল কামনার জন্যই এটা পুজো হয়ে থাকে। এবং ভ্রাতৃত্ব বোধ আমাদের মধ্যে গড়ে উঠুক এর জন্য এটা পূজা। শুধু মহারাজ এই যে এখানে বাড়ি, মহারাজার বাড়ির সামনেই শুধু হয় না, রাজবাড়ির সামনে হয় না, গ্রামে গঞ্জেও অনেক যারা ত্রিপুরী আছে, ইয়াং যারা আছেন বা যারা আমাদের অন্যান্য যারা ট্রাইবেল যারা জনজাতি গোষ্ঠী আছে তাদের মধ্যেও কিন্তু এই কেয়ার পূজা হয়ে থাকে। তো আমি আজকে আবার আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে মহারাজের মঙ্গলের জন্য এটা আগাগোড়াই হয়ে আসছে, রাজন্য আমল থেকেই চলে আসছে এবং সেইভাবেই চলছে। এখন সরকার বাহাদুরও সেইভাবেই চালাচ্ছে এবং কোনো পরিবর্তন হয়নি। আমাদের যেভাবে ছিল সেভাবে কের পূজা হচ্ছে একটা নির্দিষ্ট গণ্ডি বা বেষ্টনীর মধ্যে সেই কের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই পূজা সম্পূর্ণ তান্ত্রিক। আজকে পরিবেশটা কিরকম? মানে আমাদের কের পূজার পরিবেশ খুব নিরিবিলি থাকে। মুখ্যমন্ত্রী এসেছিলেন এর আগে কোনোদিন? না, কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী এখানে আসেনি। আজকে আমরা খুব আনন্দিত হচ্ছি যে মুখ্যমন্ত্রী স্বয়ং এসেছেন এবং আমাদের বিএম সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সবাই এসে আমাদের কের পূজায় যোগদান করাতে আমরা খুব আনন্দিত হচ্ছি। এবারেই প্রথম, মানে এইবারই জীবনের প্রথম এই কের পূজায় দেখা গেছে মুখ্যমন্ত্রী। আমার সম্ভবত হয়েছে রাজমন্দির রাজকীয় ব্যবস্থা শুরু হয়েছে এবং কাদের পুজো। खेर पूजा এটা গত মাল্টিপল সদি से হইতা আছে। আর খের পূজা মধ্যে মেইনলি যে আমার ট্রাইবাল ভাই বন্ধুগুলি আছে এগুলি গ্রামে গুড ওমেন মানে কি সব মানুষ ভালো থেকে থাকে, ভগবান থেকে প্রার্থনা করে। আর যে ব্যাড ডেভিল আছে মানে কি যে ভালো মানুষ নাই এইগুলি বাহারে থাকে। আর ট্রাইবাল নন ট্রাইবাল বন্ধুত্ব মাধ্যমে এই পূজা আয়োজিত করে। এটা অলরেডি একটা খুব পবিত্র মাসে চলতে আছে, শ্রাবণ মাসে, যে হিন্দু ক্যালেন্ডারও খুব ভালো মাস। আর আমি উম্मीद করি কি এই যে ইউনিটি আছে পূজার মধ্যে ট্রাইবাল নন ট্রাইবাল এই আমার প্রদেশের মধ্যে থাকবো। আর হরেক প্রদেশবাসীকে ভালো থেকে সুস্থ থাকবো, সুরক্ষিত থাকবো। আর এটা ইউনাইটেড আমি একটা এই পূজাগুলি কন্ডাক্ট করতে থাকবো। এখন আমি দেখবেন যে 2-2.5 বছর হইলে মোবাইল আমরা অভ্যাস করে লেগেছি, ভাত খায় না ঠিক আছে মোবাইল এখন দেখবেন 2.5-3 বছরের বাচ্চারা এত মোবাইলে অ্যাডভান্স যেটা আমরাও পাবো। ঠিক আছে স্টুডেন্ট
আজকে ত্রিপুরা ওটি টেকনোলজি অ্যাসোসিয়েশন, যারা ওটি সংক্রান্ত যারা পড়াশোনা করছে তারা একটা অর্গানাইজেশন করেছে। তো এই অর্গানাইজেশন আজকে একটা রক্তদান শিবির আয়োজন করেছে এবং এখানে একটা ওয়ার্কশপ এবং তার স্টুডেন্টদেরকে অ্যাডভান্স টেকনোলজি সম্পর্কে ওয়াকিবহাল করা, তো এখানে একটা সুন্দর পরিবেশে তারা আয়োজন করেছে। আমি ধন্যবাদ জানাই যে তারা এই সমস্ত করার আগে তারা এই রক্তদান মহদান তারা এগিয়ে এসে যে সমাজের প্রতি যে দায়বদ্ধতা সেটাকে তারা স্বীকার করে আগামী প্রজন্মের কাছে সেটা বার্তা রাখার একটা প্রচেষ্টা করছে। আমি এখানে এসে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে আসলে আমরা চিকিৎসা ক্ষেত্রে ওটি টেকনোলজি যারা রয়েছে তাদেরও একটা অপরিসীম ভূমিকা থাকে, বিশেষ করে সার্জারি ক্ষেত্রে তাদের ওটি টেবিলে নিয়ে যাওয়া থেকে শুরু করে এবং টেবিল থেকে ফেরত পাঠানো পর্যন্ত তাদের একটা অপরিসীম ভূমিকা থাকে। তো তারা সেই দুঃসাহসিক সেই কর্মকাণ্ডে তারা করছেন এবং আগামী দিন আমরা জানি যে নতুন নতুন টেকনোলজির মাধ্যমে আমাদের এই সার্জারিগুলি করার সিদ্ধান্ত হয় এবং সেখানে মেডিকেল সায়েন্সে একটা বিশাল পরিবর্তন আমরা দেখতে পাই। আমাদের রাজ্যেরও সরকার সেই নতুন টেকনোলজিকে পাথেয় করে এবং ইতিমধ্যে আমাদের সরকার যে আমাদের জিবি হসপিটালের লোডকে কমানোর জন্য আমাদের বিভিন্ন জেলা হসপিটালগুলিতেও যে ওটি এবং অত্যাধুনিক ওটি ব্যবস্থা আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, সেগুলিও বাস্তবায়ন করা হবে। তো সব মিলিয়ে যে আমাদের এই অর্গানাইজেশনে যারা রয়েছে কর্মকর্তারা আগামী দিন তাদের কর্মসংস্থানের পাশাপাশি এই সামাজিক দায়বদ্ধতা প্রতিপালনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। বাইকটা লইতে হবে তো কমরেডদের অনুরোধ করবো মাইকে আসার জন্য। জনবিরোধী নীতির সমূহ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিজেপি সরকারের জনবিরোধী নীতি সমূহ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকার স্বার্থে বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। জনস্বার্থে সিপিআইএম চলছে করতে সাহায্য করুন, দ্রুত করুন, বাইকটা লই দিও ভাই তাড়াতাড়ি করুন। যুব কমরেডদের বলবো সংগ্রাম সংগ্রাম আন্দোলন জনগণকে হয়রানি করা বন্ধ অবিলম্বে করতে হবে, অবিলম্বে প্রত্যাহার করতে হবে। স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। অবিলম্বে করতে হবে, অবিলম্বে বর্ধিত জল কর প্রত্যাহার করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম দিচ্ছে না, সিপিআইএম এর সংগ্রাম সংগ্রাম সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছে, কার স্বার্থে জবাব চাই, জবাব দাও। সাধারণ জনগণকে হয়রানি করা মানছি না, মানব না। সাধারণ জনগণের প্রত্যাহার করতে হবে। স্মার্ট মিটার বসানোর নামে জনগণকে হয়রানি করা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অবিলম্বে স্মার্ট
স্মার্ট মিটার বসানোর নামে জনগণকে হয়রানি করে বন্ধ করতে হবে। বাতিল করতে হবে। স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত অবলম্বনে বাতিল করতে হবে। আজকের এই মিছিল থেকে আয়াতনের বর্ধিত স্মার্ট মিটারের বিল কার শর্তে বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। অবিলম্বে প্রত্যাহার করতে হবে। স্মার্ট মিটার বসানো মানছি না, মানবো না। অবিলম্বে বিদ্যুতের প্রতিযোগিতা প্রত্যাহার মিটার বাতিল করতে হবে। অবিলম্বে স্মার্ট মিটার বাতিল সংগ্রাম আন্দোলন রাজ্যের বিজেপির যে জোট সরকার, এই জোট সরকার মানুষের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করেছে। তারা একদিকে বিদ্যুতের বিল বাড়িয়ে দিয়েছে, বিদ্যুতের বিল বাড়ানোর নামে পেছনের দরজা দিয়ে বিদ্যুৎ দপ্তরকে বেসরকারি করার প্রথম ধাপ হিসাবে স্মার্ট মিটার আমদানি করেছে। একদিকে বিদ্যুৎ দপ্তরকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, অন্যদিকে মানুষের যে দ্বিতীয় জীবন আমরা বলি সেটা হচ্ছে পানীয় জল। এই পানীয় জলের উপর ইতিমধ্যে তারা ট্যাক্স বৃদ্ধি করে দিয়েছে। এখানেই তারা ক্ষান্ত থাকেনি, আমাদের রাজ্যের শিশুদের এবং বিশেষ করে বয়স্ক মানুষের প্রতিদিন যে পুষ্টি যোগায় দুধ, আমাদের বামফ্রন্ট সরকারের তৈরি করা গোমতী ডায়েরি, এই গোমতী দুধ সেখানে পেছনের দরজা দিয়ে বৃদ্ধি করে দিয়েছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, নানান কায়দায় মানুষের পকেট কাটার উদ্যোগ গ্রহণ করেছে। আপনারা দেখেছেন খবরের কাগজে, আমাদের রাজ্যে একটা দপ্তর আছে ওজন ও পরিমাপ দপ্তর। এই ওজন ও পরিমাপ দপ্তরের মধ্যে আমাদের যারা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, বড় ব্যবসায়ী থেকে শুরু করে সবাইকে বৎসরে একবার দাঁড়িপাল্লা, বাটখারা এগুলিকে রিনিউ করতে হয়, নবীকরণ করতে হয়। আমাদের রাজ্যের সরকার একটা নোটিশের মধ্য দিয়ে এই রিনিউ লাইসেন্স ফ্রি দ্বিগুণের বেশি বৃদ্ধি করে দিয়েছেন। আমরা জিজ্ঞেস করতে চাই, এটার নাম কি সবকা সাথ সবকা বিকাশের সরকার? এটার নাম কি ডাবল ইঞ্জিনের সরকার? এটার নাম কি জনগণের সরকার? এই সরকারের নাম কি ওই যারা নির্বাচনের আগে স্লোগান দিয়েছিল ভিশন ডকুমেন্টের মধ্য দিয়ে গরিব মানুষের পাশে দাঁড়াবে, তারা আজকে গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আপনারা লক্ষ্য করেছেন, এখানে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে আছেন, আপনাদের কাছে বিস্তারিত বলবেন। আমরা সিপিআইএম জনস্বার্থে বিভিন্ন সময় রাস্তায় নামি, এ রাজ্যের মানুষ জানেন, এ রাজ্যের মানুষ জানেন যে আমরা সিপিআইএম অযথা মানুষকে হয়রানি করি না, মিছিল করে, মিটিং করে। রাস্তা অবরোধে আমরা বিশ্বাস করি না, হিংসাত্মক আন্দোলনে আমরা বিশ্বাস করি না। জনগণের স্বার্থ সম্বলিত বিভিন্ন দাবি নিয়ে লড়াই আন্দোলন করার জন্যই আমরা রাস্তায় নামি। আপনাদের মনে থাকবে, আজকের থেকে 2 বছর, 2.5 বছর আগে ওই আগরতলার ভুতুরিয়ার সামনে বিদ্যুৎ দপ্তরের যে হেডকোয়ার্টার, এই হেডকোয়ার্টারে এই মানিকদেরকে সাথে নিয়ে আমরা বিক্ষোভে বসেছিলাম। আমরা সেদিন স্লোগান তুলেছিলাম, রাজ্যের বিদ্যুৎ দপ্তরকে বেসরকারি হাতে আস্তে আস্তে করে তুলে দেওয়া যাবে না। ওই সেদিন আপনারা জানেন আমাদের রাজ্যের মধ্যে ওই ফিটকুর মতো, ওই সাই কোম্পানির মতো কতগুলো বেসরকারি কোম্পানিকে ডেকে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব দিয়েছিল। 2 বছর অতিক্রান্ত হয়নি। আমরা সেদিন সন্দেহ প্রকাশ করেছিলাম, এই প্রাইভেটের হাতে বিদ্যুৎ দেওয়া মানে রাজ্যের সর্বনাশ ডেকে আনা। 2 বছরের মাথায় আজকে প্রমাণিত, এই প্রাইভেট কোম্পানিগুলো আমাদের রাজ্যের গ্রাহকদের পকেট কেটে কোটি কোটি
কোটি টাকা নিয়ে রাজ্য ছেড়ে পালিয়েছে। ওই যারা রাজ্য ছেড়ে পালিয়েছে তাদেরকে গ্রেফতার করার দায়িত্ব আমাদের রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এই বেসরকারি কোম্পানিগুলো নিয়ে কোনো কথা বলছে না। যারা আমাদের টাকা চুরি করে পালিয়ে গেল, যারা গ্রাহকদের টাকা নিয়ে ছিনিমিনি করলো, এই প্রাইভেট কোম্পানিগুলো বহাল তবিয়তে গিয়ে আরেক রাজ্যে ব্যবসা খুলে বসেছে, আমাদের রাজ্যের টাকা নিয়ে পালিয়েছে। আর আমাদের রাজ্যের গ্রাহকদের যারা বিল দেয় রীতিমতো গরিব মানুষ, তাদের পকেট কাটার জন্য বিদ্যুৎ মাসুল বাড়িয়ে দিয়েছে। স্মার্ট মিটারের নামে পেছনের দরজা দিয়ে টাকা আদায় করার আমদানির ফন্দি খুঁজছে। আমরা প্রশ্ন ছুড়ে দিতে চাই, যারা এই স্মার্ট মিটার লাগানোর দায়িত্ব নিয়েছে তারা কারা? তাদের পেছনে সরকারের কোনো শিলমোহর আছে? এই বেসরকারি কোম্পানির হাতে এই স্মার্ট মিটার ছেড়ে দিয়েছে। স্মার্ট মিটার নিয়ে প্রতিদিন খবরের কাগজে অজস্র খবর বেরোচ্ছে, কিন্তু এই খবর নিয়ে ইনকোয়ারি না করে উল্টে গ্রাহকদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন তারা দেখবেন আমাদের রাজ্যের গরিব মানুষ প্রতিদিন এই স্মার্ট মিটারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। তারা বলছে আমাদের মাথার উপর ঘর নেই থাকার, আমাদের স্মার্ট ঘরের ব্যবস্থা করে দিন। কেউ বলছে আমার কাজের বন্দোবস্ত নেই, আমাকে কাজের বন্দোবস্ত করে দিন। কেউ বলছে আমার রেগার কাজ নেই, আমাকে রেগার কাজের ব্যবস্থা করে দিন। কেউ বলছে আমার এলাকায় ট্রান্সফরমার 1 বছর হয়েছে নষ্ট, ঠিক করছে না, আমার ট্রান্সফরমার ঠিক করে দিন। কিন্তু রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এ নিয়ে একটা কথা বলছে না। আজকেও খবরের কাগজে দেখবেন, বড় বড় খবরের কাগজগুলো শিরোনাম করেছে আমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তরে দেনার দায়ে ডুবে গেছে, দেনার দায়ে ঋণগ্রস্ত আমাদের বিদ্যুৎ নিগম। মালিকদের বলবেন আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ছিল, আমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তরকে গর্বের জায়গায় নিয়ে গিয়েছিল। পালাটানা বিদ্যুৎ, মনোরচক বিদ্যুৎ প্রকল্প, ওই আমাদের বরগুনার বিদ্যুৎ প্রকল্প থেকে আমরা উদ্বৃত্ত বিদ্যুৎ রোজগার করে দেশের বাইরে বিদ্যুৎ বিক্রি করে আমাদের ফান্ড তৈরি হয়েছিল। আর এই ফান্ড আজকে ঋণের দায়ে ওই জরাগ্রস্ত আমাদের এই বিদ্যুৎ দপ্তর এই নিয়ে টু শব্দ করছে না। এই ঋণ পরিশোধ করার জন্য পেছন দিয়ে গ্রাহকদের পকেট কাটছে। একই কায়দায় ওই পানীয় জল পায় না, এক বেলা গেলে আরেক জল নাই, জলের সাথে কেঁচু যাচ্ছে, পিঁপড়ে যাচ্ছে, আরশোলা যাচ্ছে, বিশুদ্ধ পানীয় জল নেই। আগরতলার হেডকোয়ার্টার নেতাজি চৌমুহনীর কাছে কদিন আগে আপনারা দেখেছেন খবরের কাগজে, এই জল পান করলে জন্ডিস হচ্ছে। ডাক্তাররা সার্টিফিকেট করেছে পৌরসভার জল থেকে পেটের রোগ হচ্ছে। আগরতলা শহরে দূরবর্তী কোনো জায়গায় না, বিশুদ্ধ পানীয় জল যারা সরবরাহ করতে পারে না তারা জলকর এক কলমের খোঁচায় বাড়িয়ে দিয়েছে। ওই আমরা আজকে জানেন আপনারা গ্যার পূজার ছুটি, আমরা আধিকারিকদের কাছে সময় চেয়েছি। আগামী সোমবার আমরা ওই রান্নার গ্যাস যারা সাপ্লাই দেয় আগরতলা শহরে মাটির নিচ দিয়ে, যারা আমাদের পিএনজি গ্যাস, অটো রিক্সা, বাস গাড়ির যে গ্যাসে চলে, এই গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। আমরা ঠিক করেছি সদর মহকুমার পক্ষ থেকে আগামী সোমবার এই জল বোর্ডে আবার আসবো, ডেপুটেশনের কপি নিয়ে অফিসারদের সাথে মিলিত হব। গুরকা বস্তিতে আমরা যাব, ওই যে যারা গ্যাস সাপ্লাই দেয় যেই সংস্থা আছে টিএনজিসিএল, তাদের সাথে আমরা ডেপুটেশনে মিলিত হব। আধিকারিকদের আমরা প্রশ্ন ছুড়ে দিতে চাই, আপনারা কার স্বার্থে, কার কথায় আপনারা গরিব মানুষের পকেট কাটছেন? সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এটা করা সম্ভব না। আপনাদেরকে সর্বশেষ আমি সতর্ক করে দিতে চাই বন্ধু, আমাদের রাজ্যের যে শাসক গোষ্ঠী বিজেপি, আমাদের রাজ্যের শাসক গোষ্ঠী যে তীব্রমাথা, তারা নীতিগতভাবে দিল্লিতে বসে সিদ্ধান্ত করে বিজেপি সরকারের হাত দিয়ে মানুষের স্বার্থে কোনো সিদ্ধান্ত বের হতে পারে না। বিজেপি মানেই হচ্ছে জনবিরোধী। এটা গত 8 বছর ধরে আমরা অক্ষরে অক্ষরে প্রমাণ পাচ্ছি। তাই আপনাদের কাছে আহ্বান করতে চাই, এই শাসক গোষ্ঠীর শাসক যারা বিজেপি দল, এই বিজেপি দলকে জনবিচ্ছিন্ন না করে, বিজেপি দলকে কোণঠাসা না করে জনস্বার্থের লড়াই আমরা সফল করতে পারবো না। তাই চলুন একদিকে আমাদের এই
জনস্বার্থ সম্বলিত লড়াই রাস্তায় নেমে চলবে, অন্যদিকে বিজেপির বিরুদ্ধে সাংগঠনিকভাবে আমাদের লড়াই চলবে। যারা আমাদের কথা বলতে দেয় না, যারা আমাদের লড়াই করতে দেয় না, যারা রাস্তায় নামলে চোখ রাঙায়, তাদের বিরুদ্ধেও পাড়ায় পাড়ায় আপনারা লড়াই তৈরি করবেন, আন্দোলন তৈরি করবেন। একদিকে বিজেপিকে কোণঠাসা করা, বিজেপিকে জনবিচ্ছিন্ন করা, আরেকদিকে আমাদের জনস্বার্থের লড়াই। এই দুইয়ের মধ্য দিয়ে আমরা সিপিআইএম মানুষের পাশে থাকতে চাই, জনগণের পাশে থাকতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা আমাদের লড়াইয়ের সাথী হবেন, এই আহ্বান আপনাদের কাছে রেখে আগামীর লড়াইও আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা করে আমার কথা বলা শেষ করছে। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। আরে নির্মল ডিস্টার্ব করো। নাই থাকবি না, আরো বকবে। ট্রেনটা তুলে দিয়ে রাস্তাটা উঁচা করে দিয়ে সুন্দর উঁচা করে দিয়ে এরপরে তো পর আসল কভার করতে গেলে তো ওই সাইড একটা বিল চালাম কিনবে নি নতুন বিল বাড়াইছে সুগার নাই বুঝলি ভালো সামনে দাঁড়ায় গেল একটাই করতে কি সমস্যা দেখে না স্যার স্যার একটু কম নাই 15 লক্ষ টাকা দিয়েছে লোকটা নষ্ট এইদিকে যারা ওই সঞ্জয় বাবু ফ্লো আছে তো এটা তো অনেকটা ভবিষ্যতে যদি ইয়া হয় তো আরো তো মানে এদিকে পারবো না, এদিকে একটু পারবো না। আজকে আগরতলা পৌর নিগম অন্তর্গত 25 নম্বর ওয়ার্ড পেয়ারি বাগানের সামনে দুটি গলি আমরা পরিদর্শন করছি। এখানে কাজ বরাদ্দ হয়েছিল। কিছু কিছু এলাকার যারা নাগরিকরা বসবাস করেন তাদের কিছু সমস্যা বা অভিযোগের কথা তুলে ধরেছেন আমাদের এই এলাকার সম্মানীয় কর্পোরেটর এমএসি মেম্বার তুষারকান্তি ভট্টাচার্যের কাছে। তারপর আমরা এটা আজকে পরিদর্শনে এসেছি, এলাকার সঙ্গে কথা বলছি, তারা কাজ করতে কোনো আপত্তি নেই বলেছি। তো আমরা সেভাবে আমরা PW1 যিনি ইঞ্জিনিয়ার আছেন সঞ্জয় বাবু সরকার, উনিও আছেন আমাদের সঙ্গে। আমাদের এমএসি মেম্বার তুষারকান্তি ভট্টাচার্য, আমাদের মনোজকান্তি দেবরায় মেম্বার, আমাদের কর্পোরেটর আছেন বিদ্যুতে মহোদয়া, আমাদের ডেপুটি কমিশনার সুব্রতবাবু আছেন, স্কুল কমিশনার সহ আমাদের আধিকারিকরা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপার ইঞ্জিনিয়ার সবাই আছেন আমাদের পৌর নিগমের।
সার্বিকভাবে আমাদের এখানে সমাজসেবী যিনি অমিতাভ ভট্টাচার্য আছেন, তো এই এলাকায় আমরা পরিদর্শন দিয়েছি। মানুষ আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন তাদের সন্তুষ্ট, বিশেষ করে তুষারবাবুকে ধন্যবাদ জানাই। অনেক কাজই উনি এই ওয়ার্ডে করেছেন, যেগুলি বিগত দিনে মানুষের সমস্যা ছিল বা চাহিদা ছিল, কাজ হয়নি। কিন্তু আমাদের দায়িত্ব নেওয়ার পর বিশেষ করে ওয়ার্ডের অনেকগুলি কাজ করেছেন। আমরা রবিদাস পাড়াও আমরা গিয়েছি। আমাদের এসসি কর্পোরেশন থেকে আগে 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল, তো সেইগুলি মেনটেন্স করা, নতুনভাবে তৈরি করা, পাশাপাশি আরও 15 লক্ষ টাকা ফান্ড দিয়েছেন তাদের কিছু কিছু কাজ করার জন্য, ড্রেন, রাস্তা এবং ঘরগুলি মেরামতির জন্য। সেই হিসাবেও আমরা আমাদের আধিকারিকদের বলা হয়েছে তাদের কাজেতে শুরু করার মধ্যে তাদের সহযোগিতা আমরা চাইছি। সার্বিকভাবে আগরতলাকে নতুনভাবে সাজানোর জন্য সমস্ত ওয়ার্ডে আমরা কাজ শুরু করছি। 35 নম্বর ওয়ার্ডও আজকে অনেক জায়গায় আমরা দেখেছি খুব অনেক ভালো কাজ হয়েছে, এবং কিছু কিছু যে কাজগুলি বাকি আছে আমাদের পশু দপ্তরের যিনি আছেন উনিও কর্মটা একজন ভালো অফিসার, উনিও আমাদেরকে সহযোগিতা করেন। দপ্তরটি নগরায়ণ দপ্তর, স্মার্ট সিটি মিশন এবং পৌর নিগম সবাই মিলে আমরা আগরতলার সার্বিক উন্নয়নের চেষ্টা করছি। আমরা তো বসি ওই যার সিলিন্ডার নিছে নি সকাল 9:30 দিকে থানাতে একটা চুরির ঘটনা গেছে। এখানে দলেশ্বর রুট নাম্বার 8/16। তো এই খবর অনুসারে আমরা আইলাম, আইসে দেখি প্রদীপ কুমার ভট্টাচার্য তাইনে একচুয়ালি চিকিৎসার জন্য মনে বাইরে গেছে, বহুত খালি আসলে আত্মীয়স্বজনরা এসে আত্মীয়স্বজনরা দেখলো গ্রিল ব্যাঙে ভিতরে ওই সুকেশ দরজা ভেঙে এগুলো জিনিসের সব টস করা, আর একটা টিভি আর একটা গ্যাস সিলিন্ডার। তো মালিক তো নয়, মালিকের কাছে তো কী নিচে দিই এখন বোঝা যাচ্ছে, টাকা পয়সা আছে কি না। সকাল 9:30 দিকে থানাতে একটা চুরির ঘটনা গেছে। এখানে দলেশ্বর রুট নাম্বার 8/16। তো এই খবর অনুসারে আমরা আইলাম।